স্বাগতম আপনাদেরকে আমার চ্যানেল আবার গল্পে। গল্প যেখানে শুধু গল্প নয়, এই গল্প আপনাকে খুলে দেবে আপনার কল্পনার দরজা। তাই চোখ বন্ধ করুন এবং উপলব্ধি করুন গল্পের মর্মার্থ। এই ভিডিওটিতে আমরা আপনাদের জন্য নিবেদন করছি বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বীপ। মা, আমার চশমা, আমার চশমা কোথায় মা? শুভ্র হাহাকার করে উঠল। শুভ্রর মা গাঢ় মমতা নিয়ে ছেলের দিকে তাকালেন। কি অদ্ভুত ভঙ্গিতেই শুভ্র হাঁটছে, দুহাত বাড়িয়ে অন্ধের মতো হেলতে দুলতে এগুচ্ছে। তার সামনে চেয়ার, এক্ষুনি চেয়ারের সঙ্গে ধাক্কা খাবে। মা, আমার চশমা কোথায়? বলতে বলতে সে সত্যিই চেয়ারের ধাক্কা খেল। শুভ্রর মা উঠে এসে ছেলেকে ধরে ফেললেন। শুধু ধরলেন না, চেয়ারে বসিয়ে দিলেন। তার মনটাও খারাপ হয়ে গেল। এত খারাপ শুভ্রর চোখ, চেয়ারের মতো বড় জিনিসও তার চোখে পড়ে না। কথা বলছো না কেন মা? চশমা কোথায়? রাতে শোবার সময় কোথায় ছিল? বালিশের পাশে রেখেছিলাম, মাথার ডান দিকে, সবসময় যেখানে রাখি। তাহলে ওখানেই আছে? নেই তো, আমি 5 মিনিট ধরে খুঁজেছি। চশমা ছাড়া তুমি কিছুই দেখো না? শুভ্র হাসি মুখে বলল, এক ধরনের প্যাটার্ন দেখি মা, লাইট অ্যান্ড ডার্কনেস। কোথাও বেশি আলো, কোথাও কম, কোথাও অন্ধকার, এই রকম। খুব ইন্টারেস্টিং। এর মধ্যে ইন্টারেস্টিং কি আছে? আছে, না দেখলে বুঝবে না। চশমা ছাড়া সব কিছুই এলোমেলো, এক ধরনের গ্যাসো ডিসঅর্ডার। চশমা পরা মাত্রই অর্ডার। তোমরা এটা কখনো বুঝবে না। ভাগ্যিস বুঝছি না। তোমার মতো আরও একজন থাকলে পাগল হয়ে যেতে হতো। সারাক্ষণ চশমা চশমা চশমা, দিনে 10 বার চশমা হারাচ্ছ। সারাক্ষণ চোখে দিয়ে রাখলেই পারো, খুলে ফেলো কেন? বেশিক্ষণ অর্ডার ভালো লাগে না, চশমা খুলে ডিসঅর্ডারে চলে যাই। মা, এখন তুমি কি দয়া করে চশমাটা আনবে? তিনি চশমা আনতে গেলেন। বালিশের কাছে পাওয়া গেল না, পাওয়া গেল সাইড টেবিলে। টেবিল ল্যাম্প জ্বলছে। কাল রাতে শুভ্র লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে। বিছানার উপর 2টা বই। বইটার নাম ব্রিফ হিস্ট্রি অফ টাইম, মনে হচ্ছে ফিজিক্সের কোনো বই। অন্যটা রগরগে কোনো বই হবে। সম্পূর্ণ নগ্ন এক তরুণের ছবি প্রচ্ছদে ছাপা। শুভ্র কি এই জাতীয় বই পড়তে শুরু করেছে? এইসব বই কি তার এখন ভালো লাগছে? সে কি বড় হয়ে যাচ্ছে? ওই তো মনে হয় সেদিন রাত দুপুরে তার দরজায় ঠক ঠক করে কাপা গলায় বলল, মা, আমি কি তোমার সঙ্গে ঘুমোতে পারি? আমার খাটের নিচে কে যেন শব্দ করছে। কে শব্দ করছে? বুঝতে পারছি না, ভূত হতে পারে। ভূতের মতো মনে হলো। ভয় পেয়েছ? খুব বেশি না, অল্প ভয় পেয়েছি। তিনি দরজা খুলে দেখলেন তার 9 বছর বয়সে শুভ্র ভয়ে ঠকঠক করে কাঁপছে। তিনি হাত ধরার পরেও সে কাঁপুনি থামল না। চলো দেখে আসি খাটের নিচে। আমার দেখতে ইচ্ছা করছে না মা। ইচ্ছা না করলেও দেখতে হবে। ভূত প্রেত বলে কিছু যে নেই এটা জানতে হবে না? এসো। খাটের নিচে উকি দিতেই একটা বিড়াল বের হয়ে এলো। তিনি বললেন, শুভ্র বাবা, তুমি কি বিড়ালটা দেখতে পেয়েছ? হ্যাঁ। বুঝতে পেরেছ যে এটা ভূত না? এখনো কি আমার সঙ্গে ঘুমোতে চাও? শুভ্র চুপ করে রইল। মার সঙ্গে ঘুমোনোই তার ইচ্ছা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। মার সঙ্গে ঘুমানোর অজুহাত এখন আর নেই। চুপ করে আছো কেন বাবা? বলো, এখনো আমার সঙ্গে ঘুমোতে চাও? তুমি যা বলবে তাই। আমার মতে তোমার নিজের বিছানাতেই ঘুমানো উচিত। 2টি কারণে উচিত। প্রথম কারণ, এতে ভয়টা পুরোপুরি কেটে যাবে। দ্বিতীয় কারণ, মাসে একবার তুমি আমার সঙ্গে ঘুমোতে পারো। মাসের কোটা তুমি শেষ করে ফেলেছ। এখন যদি ঘুমাও, সামনের মাসে ঘুমোতে পারবে না। শুভ্র কোনো কথা না বলে ছোট ছোট পা ফেলে নিজের খাটের দিকে রওনা হলো, যেন ছোট্ট একটা পুতুল হেলতে দুলতে যাচ্ছে।
মাথা ভর্তি রেশমি চুল, ধবধবে সাদা মোমের শরীর, লালচে ঠোঁট। দেবশিশু মর্তের ধুলো কাদার পৃথিবীতে যেন ভুলক্রমে চলে এসেছে। তার মাথা নিচু করে চলে যাওয়ার দৃশ্য দেখে তিনি অসম্ভব বিষণ্ণ হয়ে পড়লেন। ইচ্ছে করলো ছেলেকে আবার ডাকেন, তা সম্ভব না। একবার যা বলা হয়েছে তা ফিরিয়ে নেওয়া ঠিক না। তার একটিমাত্র সন্তান, তাকে তিনি ঠিকঠাক মানুষ করবেন, অতিরিক্ত আদরে নষ্ট করবেন না। সেই শুভ্র এত বড় হয়েছে। কত হলো তার বয়স? 22। কি আশ্চর্য, সময় এত দ্রুত চলে যায়। 22 বছর তো অনেক দিন। তার ছেলে জীবনের 3 ভাগের 1 ভাগ সময় এর মধ্যে শেষ করে ফেলেছে। এখন সে আগ্রহ বোধ করতে শুরু করেছে তরুণীদের প্রতি। তার বিছানায় নগ্ন তরুণীদের ছবি আঁকা বই। খুবই স্বাভাবিক, বয়সের দাবি। একে অস্বীকার বা অগ্রাহ্য করার কোনো পথ নেই। আচ্ছা, শুভ্রর এখন একটা বিয়ে দিয়ে দিলে কেমন হয়? তার মতোই সুন্দর কোনো একটা বালিকা, খুব অল্প বয়স, 15 কিংবা 16, ছটফটে ধরনের একজন বালিকা, যে কথায় কথায় রাগ করবে, কথায় কথায় হাসবে, স্বামীর কোনো কথায় অভিমান করে ছাদে চলে যাবে, মুখ ঢেকে কাঁদবে, বৃষ্টির রাতে দুজনে ভিজবে, রাতের পর রাত পার করে দেবে গল্প করে। তিনি দূর থেকে দেখবেন। মুগ্ধ তরুণ তরুণীর ভালোবাসাবাসির মতো অপূর্ব দৃশ্য আর কিছু আছে? তার নিজের জীবনে এমন কিছু ঘটেনি। তার স্বামী ইয়াজউদ্দিন অনেকটাই রোবটের মতো, যিনি রাত 10টা 20 দাঁত মাজতে যান, 10টা 25 আধ গ্লাস পানি খেয়ে একটা সিগারেট ধরেন, গুনে গুনে 10 বার সিগারেট টেনে 10টা 30 বলেন, রেহানা, ঘুমিয়ে পড়ি, তুমি কি শোবে না দেরি হবে? এই রোবট মানব কোনোদিন বৃষ্টিতে ভেজান না। বৃষ্টির পানি গায়ে লাগলেই তার টনসিল ফুলে যায়। জ্যোৎস্না রাতে কখনো ছাদে যান না। ছাদে উথাল পাথাল বাতাস, সেই উথাল পাথাল বাতাস গায়ে লাগলেই তার মাথা ধরে। মানুষটাকে একটা এক্সপ্রেস ট্রেন বলা যেতে পারে। শেষ গন্তব্যর একটা স্টেশনে সে যাত্রা শুরু করেছে। মাঝপথে কত না সুন্দর সুন্দর স্টেশন। ট্রেন সেখানে থামছে না, ঝড়ের গতিতে পার হয়ে যাচ্ছে। গন্তব্যর দিকে যতই যাচ্ছে ততই তার গতিবেগ বাড়ছে। আজকাল রেহানার প্রায় ইচ্ছা করে কোনো একটা গ্রামের স্টেশন সিগন্যাল ডাউন করে রেড লাইট জ্বালিয়ে ট্রেনটাকে থামিয়ে দিক। গন্তব্যে যে পৌঁছাতেই হবে এমন তো কোনো কথা নেই। শুভ্র বাবা, এই নাও তোমার চশমা। থ্যাঙ্কস মা। কাল রাতেও তুমি বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছ? শুভ্র মিটিমিটি হাসল। কাল রাত কটা পর্যন্ত জেগেছ? ঘড়ি দেখিনি মা, রাত 2 কিংবা 3 হবে। এমন কি পড়ছিলে যে রাত শেষ করে দিতে হবে? খুব ইন্টারেস্টিং বই, শেষ না করে ঘুমোতে ইচ্ছে করছিল না। ফিজিক্সের কোনো বই? ওহ, লাভ স্টোরি। এসো, নাস্তা খেতে এসো। নাস্তার টেবিলটা 3 জনের জন্য বিশাল। ছোট আর একটা টেবিল আছে। ইয়াজউদ্দিন সাহেবের সেই টেবিলটা পছন্দ নয়। দিনের মধ্যে একবারই তিনি শুধু সবার সঙ্গে বসেন, সেটা সকালের নাস্তার সময়। বিশাল টেবিলের এক প্রান্তে তার নির্দিষ্ট বসার চেয়ার আছে। মা এবং ছেলে বসে মুখোমুখি। ইয়াজউদ্দিন সাহেব নাস্তা খেতে খেতে গল্প করেন। অল্প খানিকক্ষণ সময়ের জন্য মনে হয় মানুষটা বোধহয় রোবট নয়। ইয়াজউদ্দিন সাহেবের প্রিয় খাবার এক বাটি মটরশুঁটি সিদ্ধ করে তার সামনে দেওয়া হয়েছে। খোসা ছাড়িয়ে তিনি মটরশুঁটি খাচ্ছেন। তার ঠিক সামনে টিপটে 1 পট চা, মোট 3 কাপ চা আছে। নাস্তার টেবিলে তিনি 2.5 কাপের মতো খাবেন। তিনি চায়ে চুমুক দিতে দিতে বললেন, শুভ্র, তোমার কি খবর? শুভ্র হাসল, কিছু বলল না। তিনি রেহানার দিকে তাকিয়ে বললেন, রেহানা, শুভ্রকে আজ প্রিন্সের মতো লাগছে না? রেহানা বললেন, লাগছে, তবে। আবার তবে কি? তোমার কি কোনো সন্দেহ আছে?
না। তাহলে তবে বললে কেন? তুমি তো আমাকে কথা শেষ করতে দাওনি। কথা শেষ করতে দিলে তবে কেন বলছি তা এক্সপ্লেন করতাম। সরি, কথা শেষ করো। তবে বলেছি কারণ শুভ্রর সবচেয়ে সুন্দর জিনিস তার চোখ। চশমার জন্য তার চোখ কখনো দেখা যায় না। ইটস এ পিটি। শুভ্র বলল, মা চুপ করো তো, এই টপিকটা আমার কখনো ভালো লাগে না। ইয়াজুদ্দিন বললেন, মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সমস্যা কি জানো শুভ্র? যে টপিকটি সে পছন্দ করে না তাকেই সেই টপিকটি সবচেয়ে বেশি শুনতে হয়। আমার কথাই ধরো, পলিটিক্স আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, আমাকে সারাক্ষণ সেই পলিটিক্সের কথা শুনতে হয়। অবস্থা এমন দাঁড়িয়েছে যে শিল্পমন্ত্রী কিংবা পাটমন্ত্রী এই জাতীয় কোনো দপ্তর আমাকে নিতে হতে পারে। রেহানা কি বলছি শুনছো? শুনছি। এই বিষয়ে তোমার কোনো মতামত আছে? না। তুমি কি চাও যে আমি পলিটিক্স ইনভলভ হই? তোমার কাছে আমি কিছু চাই না। এরকম উঁচু গলায় কথা বলছো কেন? আমি চাই চায়ের টেবিলে সবসময় লাভলি ডিসকাশন হবে। তোমার চাওয়ার মতো পৃথিবীতে চলবে না, এটাই বা ভাবছো কেন? আমার চাওয়ারও তো কিছু থাকতে পারে। একটু আগে বলেছ আমার কাছে তোমার কোনো কিছু চাওয়ার নেই। তুমি কি নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করছো না? রেহানা কিছু বললেন না। ইয়াজুদ্দিন দ্বিতীয় কাপ চা ঢালতে ঢালতে বললেন, রেহানা আমার সঙ্গে তর্ক করতে এসো না। তর্কে হারবে, মন খারাপ করবে। তর্কে হেরে যাওয়া খুব অপমানজনক ব্যাপার। রেহানা টেবিল ছেড়ে উঠে গেলেন। ইয়াজুদ্দিন শুভ্রের দিকে তাকিয়ে বললেন, তোমার মা তোমার কাছে কেমন শুভ্র? ভালো। আরও গুছিয়ে বলো। সাধারণ একটা অ্যাডজেটিভ দিয়ে তো কিছু বোঝা যায় না। 100 নম্বর যদি থাকে তাহলে তুমি তোমার মাকে কত দেবে? 92 থেকে 93 দেব। আমাকে কত দেবে? বললে তোমার মন খারাপ হবে। এত সহজে আমার মন খারাপ হয় না। তোমাকে আমি দেব 45। তোমার ধারণা, তোমার জাজমেন্ট ঠিক আছে? হুম। শুভ্র, এত কম নাম্বার আমি কিন্তু ডিজার্ভ করি না। তুমি মন খারাপ করেছো বাবা। একটু আগে বলেছ তুমি মন খারাপ করো না। মন খারাপ করি না এমন কথা বলিনি। বলেছি এত সহজে মন খারাপ করি না। তুমি যে কথা বলছো তা সহজ না। এখন তুমি বুঝতে পারছো না। যেদিন বাবা হবে এবং যেদিন তোমার মুখের উপর তোমার ছেলে তোমাকে 45 নাম্বার দেবে সেদিন বুঝবে। বাবা, আমি তোমাকে হার্ট করেছি, আই এম সরি। ইয়াজুদ্দিন সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমি যতটা হার্ট হয়েছি বলে দেখাচ্ছি ততটা হয়নি, কারণ আমি জানি তুমি আমাকে ঠিক মতো জাজ করনি। আমার জাজমেন্টে তেমন কিছু যায় আসে না। তাও সত্যি, তুমি এখনও একজন বালক। তোমার বয়স 22 হয়েছে আমি জানি, কিন্তু এখনও বালক স্বভাব ত্যাগ করতে পারোনি। আশেপাশের জগৎ সম্পর্কে, মানুষ সম্পর্কে তুমি কিছুই জানো না। তোমার জগৎ হচ্ছে তোমার শোবার ঘর, তোমার পড়ার ঘর, এবং এই বাড়ির মধ্যে সীমাবদ্ধ। শুভ্র তার বাবার দিকে তাকিয়ে আছে। ভারী কাচের আড়ালে তার চোখ। কাজেই শুভ্র কি ভাবছে বা কি ভাবছে না কিছু বোঝা যাচ্ছে না। তবে সে ভয় পাচ্ছে না, খানিকটা মজা লাগছে। বাবাকে এর আগে সে কখনো এমন রেগে যেতে দেখেনি। শুভ্র, জি। তুমি কি সাইকেল চালাতে জানো? না। না কেন বলো তো? এ বাড়িতে তো কোনো সাইকেল ছিল না, কাজেই। এ বাড়িতে তো গাড়ি আছে, গাড়ি চালাতে পারো? না। সাঁতার জানো? না। তুমি কিন্তু কিছুই জানো না। তোমার জগৎ অভিজ্ঞতা শূন্য ক্ষুদ্র জগৎ। একেবারে ক্ষুদ্রও না। আমি প্রচুর পড়ি, বই পড়ে আমি লেখকদের অভিজ্ঞতা নিয়ে নিই। ধার করা অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা না। তুমি কি আমার উপর খুব রাগ করেছ? না, রাগ করিনি। তাহলে এত সব কঠিন কঠিন কথা কেন বলছো? তোমাকে মাত্র 45 নম্বর দিয়েছে তাই বলছো? না, তুমি যদি আমাকে 95 দিতে তাহলেও বলতাম। আগে থেকে প্ল্যান না করে আমি কিছু করি না। আজ সারাদিনে আমি কি কি করব তা এই কার্ডে লেখা আছে। 2 নম্বরে কি লেখা আছে একটু পড়ে দেখো। শুভ্র পড়ল। 2 নম্বরে লেখা, শুভ্রর সঙ্গে তার ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলা। আমার কথা বিশ্বাস হলো শুভ্র? তুমি আমার ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলছো না। যা বলছি তা হলো প্রিলগ।
মূল গানের আগে তবলার ঠুকঠাক হয়। এ হচ্ছে তবলার ঠুকঠাক। তোমার মাকে ডেকে নিয়ে এসো, দুজনের সামনেই কথা বলি। মাকে আসবে? না আসারই সম্ভাবনা, তবু বলে দেখো। রেহানা এসে বসলেন। স্বামীর দিকে একবারও তাকালেন না। তার মুখ কঠিন। তিনি ছোট ছোট করে শ্বাস ফেলছেন। ইয়াজউদ্দিন তার চেয়ার ছেড়ে স্ত্রীর পাশের চেয়ারে এসে বসলেন। রেহানা আরও শক্ত হয়ে গেলেন। ইয়াজউদ্দিন স্ত্রীকে সম্পূর্ণ উপেক্ষা করে ছেলের চোখে চোখ রেখে বললেন, তোমার সঙ্গে কথা বলে আমি আরাম পাই না। কথা বলার সময় আমি তোমার চোখ দেখতে পাই না। বাবা, চশমা খুলে ফেলবো? না, তার দরকার নেই। তোমার মা গত রাতে তোমাদের এক পরিকল্পনার কথা বলছিলেন। তোমরা কয়েক বন্ধু নাকি সেন্ট মার্টিন আইল্যান্ড জ্যোৎস্নারাত কাটাবে। হ্যাঁ, খুবই ভালো কথা। কিন্তু আমার তো ধারণা তোমার কোনো বন্ধু বান্ধব নেই। স্কুলে ওদের সঙ্গে পড়েছি। স্কুলের পরেও যোগাযোগ ছিল, খুব কম, মাঝে মধ্যে আসতো। আমার মনে হয় কোনো ধারটারের প্রয়োজন হলে ওরা তোমার কাছে আসে। শুভ্র কোনো জবাব দিল না। তিনি গলার স্বর স্বাভাবিকের চেয়ে এক ধাপ নিচে নামিয়ে বললেন, শুভ্র, দেশে এখন যে আন্দোলন চলছে সেই বিষয়ে তোমার মত কি? গণতন্ত্রের আন্দোলনের কথা বলছি। শুভ্র বুঝতে পারল না বাবা কেন হঠাৎ প্রসঙ্গ পাল্টালেন। সেই কোনো জবাব দেওয়ার আগেই ইয়াজউদ্দিন সাহেব বললেন, গোটা আন্দোলনে তুমি একদিনও বের হওনি। ছাত্ররা মিটিং মিছিল করেছে, কারফু ভেঙেছে, গুলি খেয়ে মরেছে। তুমি দরজা বন্ধ করে ঘরে বসেছিলে। কেন জানতে পারি? আন্দোলনে যাওয়া তোমরা পছন্দ করতে না। আমি ওদের সঙ্গে যোগাযোগ করলে তোমরা রাগ করতে। আমি তোমাদের রাগাতে চাইনি। ঠিকই বলেছ, রাগ করতাম। আন্দোলন সবাইকেই করতে হবে তা না। তোমাকে তৈরি থাকতে হবে আরও বড় কাজের জন্যে। শুভ্র হঠাৎ বাবাকে থামিয়ে দিয়ে বলল, দেশে গণতন্ত্র আনার জন্য আন্দোলন কি ছোট কাজ? তিনি এই প্রশ্নের জবাব দিলেন না। তাকে খানিকটা বিরক্ত মনে হলো। চোখের নিচের চামড়া যেন একটু কুঁচকে গেল। কপালে ভাঁজ পড়ল। অবশ্যই খুব সহজেই তিনি নিজেকে সামলে নিলেন। ইয়াজউদ্দিন সাহেব স্ত্রীর দিকে তাকালেন। দৃষ্টি ফিরিয়ে নিয়ে হাত ঘুরে দেখলেন। এখনও তার হাতে 20 মিনিট সময় আছে। ছেলের সঙ্গে কথা বলতে 20 মিনিটের বেশি লাগার কথা না। শুভ্র কথার পিঠে কথা বলে না। কথার পিঠে কথা বললে আরও বেশি সময় লাগত। শুভ্র, জি। তোমার এই বন্ধুরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তাই না? জি। সাধারণত হাইলি রোমান্টিক পরিকল্পনা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের মাথায় আসে। এই নিয়ে মাসের পর মাস তার আলোচনা করে, প্ল্যান প্রোগ্রাম হয়। তারপর এক সময় সব ভেস্তে যায়। বেশিরভাগ সময়ই ভাঙে অর্থনৈতিক কারণে। আশা করি তোমাদেরটা ভাঙবে না। না, ভাঙবে না। আসছে মঙ্গলবার আমরা রওনা হচ্ছি। শুক্রবার পূর্ণিমা। আমরা সেন্ট মার্টিনে গিয়ে পূর্ণিমা পাব। ভেরি গুড। চাঁদের আলোয় দ্বীপে ঘোরাঘুরি করবে? জি। ইন্টারেস্টিং। কিন্তু কথা হচ্ছে কি, যাদের সঙ্গে যাচ্ছ তারা কি তোমার ভালো বন্ধু? ওরা আমাকে খুব পছন্দ করে। আমার মনে হয় তুমি ভুল বলছো। ওরা তোমার অর্থ, বিত্ত এইসব পছন্দ করে। তোমার মধ্যে পছন্দ করার মতো গুণাবলী বিশেষ নেই। তুমি মজার গল্প করতে পারো না, আসর জমাতে পারো না। তুমি অত্যন্ত ইন্ট্রোভার্ট ধরনের একজন যুবক, যে এখনও বালকের খোলস ছাড়তে পারেনি। তুমি কি আমাকে যেতে নিষেধ করছো? না। তোমার বয়স 22। তুমি নিশ্চয়ই তোমার ইচ্ছে মতো চলতে পারো। আমি শুধু তোমার সমস্যাগুলোর প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমেই বলছি, ভ্রমণ পরিকল্পনা কাগজে কলমে যতটা ইন্টারেস্টিং, বাস্তবে কখনোই ততটা ইন্টারেস্টিং না। দ্বীপে পৌঁছতে তোমাদের খুব কষ্ট করতে হবে। এত কষ্ট সহ্য করার ক্ষমতা তোমার নেই। দ্বীপে পৌঁছার পর শীতে কাবু হবে, বাথরুমের অভাবে কাবু হবে। তুমি হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করবে তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে তা অতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না। তারা অশ্লীল সব রসিকতা করবে, তুমি তাও সহ্য করতে পারবে না। তুমি মনে করছো আমার যাওয়া উচিত নয়? অবশ্যই তোমার যাওয়া উচিত। ছোট একটা প্রবাল দ্বীপ, চারপাশে সমুদ্র, আকাশে ফুলমন, খুবই এক্সাইটিং। তুমি যাবে তো বটেই। তুমি তোমার মতো করে যাবে। আমি কক্সবাজারের ডিসি সাহেবকে টেলিফোন করে দেব।
এছাড়াও আরও কিছু লোকজনকে বলবো যাতে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবার জন্য ভালো জলযান থাকে। দ্বীপে চোর ডাকাত থাকতে পারে, কাজেই সঙ্গে পুলিশ দরকার। খাবার দাবারের ব্যবস্থা থাকাও প্রয়োজন। ক্ষুধা পেটে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটের মতো লাগে। কার কথা যেন এটা? সুকান্তর। অবিকল এইরকম একটা কবিতার লাইন ইংরেজি কবিতায়ও পড়েছি। গিভ মি সাম সল্ট, আই উইল ইট দ্য মুন। পড়েছ এই কবিতা? না। ইংরেজি কবিতা তুমি পড়ো না? না। ইয়াজুদ্দিন সাহেব উঠতে উঠতে বললেন, তুমি আজকের দিনটা চিন্তা করো, কাল সকালে আমাকে বলবে কি করতে চাও। যা করতে চাও তাই হবে। 22 বছরের যুবক ছেলের উপর আমি কিছুই ইম্পোজ করতে চাই না। অবশ্যই আরেকটা ব্যাপারও আছে। দেশের সব মানুষ যেখানে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, সেখানে তোমরা মজা করার জন্য বেড়াতে যাচ্ছ, এটা কেমন কথা? রেহানা বললেন, শুভ্র কখনোই কিছু চায় না, হঠাৎ ইচ্ছে হয়েছে ঘুরে আসুক না। ইয়াজুদ্দিন বিরক্ত গলায় বললেন, ওর কথা ওকে বলতে দাও। শুভ্র, তুমি কি যেতে চাও? শুভ্র বলল, না, বলে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। তার চোখে পানি এসে গেছে। বাবা মাকে সে চোখের পানি দেখাতে চায় না। ইয়াজুদ্দিন হাতের ঘড়ি দেখলেন, 20 মিনিট পার হয়েছে। তিনি উঠে পড়লেন। রেহানাকে বললেন, ও মন খারাপ করে না বলছে, ওকে যেতে বলো, ঘুরে আসুক, পৃথিবীর রিয়েলিটির সঙ্গে খানিকটা পরিচয় হোক। সঞ্জু বারান্দায় পা টিপেতে খেতে বসেছে। তাকে দেখেই মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত। বড় বড় নলা বানিয়ে মুখে দিচ্ছে। সঞ্জুর মা ফরিদা তার সামনেই বসে আছেন। অন্যদিন সঞ্জু খেতে খেতে গল্প করে, আজ তাও করছে না। ফরিদা অস্বস্তি বোধ করছেন। দ্রুত শূন্য হয়ে আসা থালার দিকে তিনি ভীত চোখে তাকিয়ে আছেন। ভাত আর নেই। থালার ভাত শেষ হয়ে গেলে আর দেয়া যাবে না। ছেলেটা কি খিদে পেটে উঠবে? আজ ভাত কম পড়ল কেন? তিনি নিজে মেপে মেপে 4.5 পট চাল দিয়েছেন। সঞ্জু মার দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো মা? তিনি ক্ষীণ গলায় বললেন, হুম। এটা বলতেও তার লজ্জার সীমা রইল না। ফরিদা খিদা সহ্য করতে পারেন না, একেবারেই না। রান্না হওয়া মাত্র গরম গরম ভাত খেয়ে নেন। তখনও হয়তো তরকারি হয়নি, ডালটা শুধু নেমেছে। সঞ্জুর ভাতের থালা প্রায় শূন্য। এখনই হয়তো সে বলবে, আচারটা ভাত দাও তো মা। ফরিদা মনে মনে বললেন, আল্লাহ, আজ যেন সে ভাত না চায়, খাওয়া শেষ করে যেন উঠে পড়ে। সঞ্জুর ভাত শেষ করে ফেলেছে। পানির গ্লাসের দিকে হাত বাড়িয়েছে। ফরিদা চাপা সরে বললেন, খাওয়া হয়ে গেল? হুম। আর 4টা ভাত নিবি না? না। পান থাকলে একটা পান দাও তো মা। ফরিদা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, তোর তো দেখি পান খাওয়ার অভ্যাস হয়ে যাচ্ছে। তুই ছাত্র মানুষ, তোর কি দাঁত লাল করে পান খাওয়া ঠিক? ঠিক না হলে দিও না। সঞ্জু হাত ধুতে উঠে গেল। বারান্দায় দাঁড়িয়ে হাত ধুচ্ছে। মুখ ভর্তি করে পানি নিয়ে কুলি করে কল ঘরের কাছে রাখা টবে ফেলার চেষ্টা করছে। ছেলেবেলার অভ্যাস, সব ভাই বোন এই জায়গায় দাঁড়িয়ে কুলি করে টবে পানি ফেলার চেষ্টা করবে। কুলির পানিতে উঠান মাখামাখি। কত বকা দিয়েছেন, লাভ হয়নি। 10 বছর আগের টব এখনো আছে। গাছ বদল হয়েছে। শুরুতে ছিল গোলাপ গাছ, তারপর কয়েক বছর মরিচের গাছ, একবার ছিল টমেটোর গাছ। খুব টমেটো হয়েছিল সেবার। এখন আবার একটা গোলাপ গাছ। গাছ ভর্তি করে কলি এসেছে, এখনো ফুল ফোটেনি। সঞ্জু, পান নে। সঞ্জু পান হাতে নিতে নিতে বলল, ভাত যদি চাইতাম তাহলে মা তুমি বিপদে পড়তে, ভাত তো আর ছিল না। ফরিদা বিব্রত গলায় বললেন, কে বললে ছিল না? আমি বুঝতে পারি। ইস, কি আমার বুঝনেওয়ালা। আয় রান্নাঘরে, নিজের চোখে দেখে যা। সঞ্জু হাসতে হাসতে বলল, এমনি বললাম। ফরিদা মুগ্ধ চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। সঞ্জু হাসলেই তার গালে টোল পড়ে। দেখতে এমন মজা লাগে, ইচ্ছে করে হাত দিয়ে ছুঁয়ে দিতে। গালে টোল পড়া মেয়েরা দুর্ভাগ্যবতী হয়। ছেলেদের বেলায় কি এসব কিছু আছে? 10টা টাকা দিতে পারবে মা? সকালে না 500 টাকা নিলি? এটা বাস ভাড়াতেই শেষ। এখন যাবো আদাবর, ফিরতে ফিরতে রাত 11টা। এত রাত পর্যন্ত বাইরে থাকবি? উপায় কি মা?
ফাইনাল প্ল্যানিং করতে হবে। সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার ব্লুপ্রিন্ট আজ রাতে তৈরি করতে হবে। আমাদের এই প্রজেক্টের নাম কি জানো? প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ কেন? রোমান্টিক ধরনের একটা নাম দেওয়া হলো, এই আর কি। দুটো নাম সিলেক্টেড হয়েছিল, প্রজেক্ট দারুচিনি দ্বীপ এবং প্রজেক্ট কালাপানি। লটারিতে দারুচিনি দ্বীপ উঠে এলো। এটা আমার দেয়া নাম। ফরিদা হালকা গলায় বললেন, কি যে তোদের কাণ্ড কারখানা! বেড়াতে যাবি, তার আবার একটা নাম, প্রজেক্ট হেনো, প্রজেক্ট তেনো। এইসব তোমরা বুঝবে না মা। আর শুধু বেড়াতে যাচ্ছি তা তো না, আরও ব্যাপার আছে। আর কি ব্যাপার? তোমাকে বলা যাবে না। সঞ্জু মার দিকে তাকিয়ে খানিকক্ষণ ইতস্তত করে বলল, টাকা দিতে হবে, মনে আছে তো মা? মনে আছে। 1,000 টাকা। সবাই মিনিমাম 1,000 টাকা নিচ্ছে। দিতে পারবে তো? পারবো। লাস্ট মোমেন্টে যদি বলো টাকার জোগাড় হয়নি, তাহলে সর্বনাশ। কজন যাচ্ছিস? এখনো ঠিক হয়নি, আজ ফাইনাল হবে। ইয়ে, মা শোনো, আমাদের সঙ্গে কয়েকটা মেয়েও হয়তো যাবে। কি বললি? ওরা যেতে চাচ্ছে, আমরা নিব কি না এখনো ঠিক করিনি। নাও নিতে পারি, ওদের নেওয়া মানেই যন্ত্রণা। ফরিদা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। সঞ্জু অস্বস্তির সঙ্গে বলল, তুমি এমন করে তাকিয়ে আছো কেন? মেয়েরা সঙ্গে গেলে কি অসুবিধা? ওরা আমাদের বন্ধুর মতো, একসঙ্গে পড়ি। ওরা তো এখন স্টাডি ট্যুরে যায়, এক্সকারশনে যায়, ছেলেদের সঙ্গেই তো যায়। তখন তোদের স্যাররা সঙ্গে থাকেন, এখন যাচ্ছিস নিজেরা নিজেরা। তাতে কি? মেয়েগুলোর বাপ মা যেতে দেবে? দেবে না কেন? একটা প্রশ্ন ফরিদার মুখে চলে এসেছিল। তিনি চট করে নিজেকে সামলে নিলেন। প্রশ্নটা করলে সঞ্জু যদি আবার কিছু মনে করেন, যদি লজ্জা পায়। প্রশ্নটা হলো, মেয়েগুলোর মধ্যে তোর পছন্দের কেউ আছে? ফরিদার ধারণা আছে। তার এত সুন্দর রাজপুত্রের মতো ছেলে, মেয়েদের অনেকেই নিশ্চয়ই আগ্রহ করে তার কাছে আসে ভাব করার জন্যে। এদের কাউকে কি সঞ্জু অন্যদের চেয়ে আলাদা চোখে দেখে না? দেখাটাই তো স্বাভাবিক। একবার তিনি সঞ্জুর বই খাতা গুছাচ্ছেন, হঠাৎ সেখান থেকে নীল রঙের একটা চিঠি বেরিয়ে এলো। তিনি পড়বেন না ভেবেও শেষ পর্যন্ত পড়ে ফেললেন। রিঙ্কু নামে একটা মেয়ে লিখেছে, সুন্দর গোটা গোটা হাতের লেখা, তবে খুবই ছোট 2 লাইনের চিঠি। সঞ্জু, তুমি আমাকে এমন বোকা বানালে কেন? আমি ভীষণ 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 রাগ করেছি। ইতি রাগান্বিতা, রিঙ্কু। ফরিদার খুব ইচ্ছে করছিল রিঙ্কুকে সঞ্জু কি করে বোকা বানিয়েছিল সেটা জানতে। জানা হয়নি, লজ্জায় জিজ্ঞেস করতে পারেনি। তাছাড়া জিজ্ঞেস করলে সঞ্জু যদি বলে, মা তুমি বুঝি লুকিয়ে আমার চিঠি পড়ো? রাগান্বিতা রিঙ্কুর 2 লাইনের চিঠি পড়ে ফরিদার খুবই ভালো লেগেছিল। চিঠি হবে এইরকম, 1 লাইনের, 2 লাইনের, চট করে ফুরিয়ে যাবে। তারপরও মনে হবে ফুরালো না, রহস্য থেকে গেল। অবশ্যই রিঙ্কুর চিঠির সম্বোধন তার পছন্দ হয়নি। নাম ধরে লিখবে কেন? কত সুন্দর সুন্দর সম্বোধন আছে, সুপ্রিয়, সুজনেশু, দেবেশু। সঞ্জু বলল, টাকাটা দাও মা, চলে যাই। ফরিদা টাকা এনে দিলেন এবং মুখ ফসকে বলে ফেললেন, রিঙ্কুকে তোদের সঙ্গে যাচ্ছে? সঞ্জু অবাক হয়ে বলল, রিঙ্কুকে? ফরিদা কি বলবেন ভেবে পেলেন না। সঞ্জু আবার বলল, কোন রিঙ্কুর কথা বলছো? 3 জন রিঙ্কু আছে আমাদের সঙ্গে, 1 জন অনার্সে, 2 জন সাব ডিসিয়ারি ক্লাসে। ফরিদা দারুণ অস্বস্তি নিয়ে বললেন, ওই যে মেয়েটা তোকে চিঠি লিখেছিল 2 লাইনের, তোর বই গোছাতে গিয়ে হঠাৎ দেখলাম। ও আচ্ছা, বুঝেছি, সাব ডিসিয়ারি রিঙ্কু। ওর সয়েল সায়েন্সে অনার্স। সাব ডিসিয়ারিতে দেখা হলো। ফাজিলের চূড়ান্ত। না, ও যাচ্ছে না। ও যাবে কেন? মেয়েটা কেমন? বললাম না, ফাজিল ধরনের, সবার সাথে ফাজলামো করে, স্যারদের সাথেও। চেহারা কেমন? চেহারা মন্দ না, নাক বোচা। আমরা তাকে ডাকি মিস খেদা। ও মোটেই খেপে না, উল্টা হাসে। ও কি বলে জানো মা? ও বলে আগে নাকি ওর নাক গ্রিকদের মতো খাড়া ছিল। কলেজে ওঠার পর চাইনিজ খাওয়া ধরেছে। প্রতি সপ্তাহে 1 দিন করে চাইনিজ খায়।
এই জন্যই তার নাক চাইনিজদের নাকের মতো হয়ে যাচ্ছে। ও বলে, সঞ্জু, খুব চিন্তায় আছি। নাক যেভাবে বসে যাচ্ছে, কোন দিন দেখবো ফুটো বন্ধ হয়ে গেছে, তখন নিঃশ্বাস ফেলবো কি করে? ফরিদা বললেন, তোর নাম ধরে ডাকে? নাম ধরে ডাকবে না? আমরা একসঙ্গে পড়ি না? সঞ্জুর মার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, রিঙ্কুর বিয়ের কথা হচ্ছে, মার্চে বিয়ে হয়ে যাবে। সে কি বলেছে জানো? বলেছে আমার সঙ্গে যাদের যাদের প্রেম করার ইচ্ছে তাদের জরুরি ভিত্তিতে জানিয়ে দেওয়া হচ্ছে, তারা যেন মার্চের আগেই তা করে ফেলে। ফরিদা অবাক হয়ে তাকিয়ে রইলেন। দিনকাল বদলাচ্ছে, তবে বড় বেশি দ্রুত বদলাচ্ছে। এত দ্রুত বদলানো কি ভালো? রিঙ্কু মেয়েটার কাণ্ড কারখানা একই সঙ্গে তার ভালো লাগছে, আবার ভালো লাগছে না। মা, যাই, অনেকক্ষণ তোমার সাথে বক বক করলাম, রাতে কিন্তু ফিরতে দেরি হবে। বেশি দেরি করলে তোর বাবা রাগ করবে। বাবাকে খাইয়ে দেয় 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দিও। সঞ্জুর বাবা সুবহান সাহেব এজি অফিসে কাজ করেন, সেকশন অফিসার। আজ দুপুরে বাসায় চলে এসেছেন। লাঞ্চ খাবার পর হঠাৎ কেন জানি তার মাথা ঘুরতে লাগলো, বমি বমি ভাব হতে লাগলো। বাসায় এসে খানিকক্ষণ শুয়েছিলেন, এখন শরীর ভালো লাগছে। বাসায় ফেরার পথে দুটা খবরের কাগজ কিনেছিলেন, খুঁটিয়ে খুঁটিয়ে সারা দুপুর তাই পড়ছেন। খবরের কাগজ পড়া তার নেশার মতো। আগে একটা কাগজ রাখা হতো, খরচে পোষাচ্ছে না বলে গত 3 মাস ধরে রাখা হচ্ছে না, তবে প্রায় খবরের কাগজ কেনা হচ্ছে। আজ যেমন কেনা হলো। না কিনে করবেই বা কি? আমেরিকা ইরাকের যুদ্ধের খবর পাবেন কোথায়? গোড়াতে তিনি ধরে নিয়েছিলেন সাদ্দাম লোকটা মহা গাধা। গাধা না হলে আমেরিকার সাথে যুদ্ধ করে? এখন দেখা যাচ্ছে লোকটাকে যতটা গাধা মনে হয়েছিল ততটা গাধা না। 7 দিন তো যুদ্ধ চালিয়ে নিয়ে গেল। আমেরিকার সঙ্গে 7 দিন যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া তো সোজা ব্যাপার না। মুসলমান হলো মাথা গরমের জাত, এই লোকটা দেখা যাচ্ছে মাথা ঠান্ডা। ফরিদা শোবার ঘরে ঢোকা মাত্র সোবহান সাহেব বললেন, ফরিদা, 1 কাপ চা দাও তো। চায়ের সাথে আর কিছু খাবে? মুড়ি আছে, দিব? দাও। আর শোনো, মানিব্যাগ থেকে টাকা নিয়ে কাকে দিলে? সঞ্জুকে? হ্যাঁ। অভ্যাস খারাপ করে দিচ্ছ, টাকা চাইলেই দিবে? 10টা মোটে টাকা। 10টা টাকা মোটেই সামান্য না। 10 দিন যদি 10 টাকা করে দাও তাহলে কত টাকা হয়? 100। 100 টাকায় 10 চাল পাওয়া যায়। তার উপর যুদ্ধ লেগে গেলে 3rd ওয়ার্ল্ড ওয়ার, সারা পৃথিবীর অবস্থা কাহিল। এইখানে তো আর যুদ্ধ হচ্ছে না। না বুঝে কথা বলবে না। যুদ্ধের এফেক্ট সারা পৃথিবীতে পড়বে, অলরেডি পড়ে গেছে। দ্বিতীয় মহাযুদ্ধ কোথায় হয়েছিল? ইউরোপে। লোক মারা গেল কোথায়? বাংলাদেশে। লাখ লাখ লোক, একজন দুজন না। এইবার মারা যাবে কোটিতে। ফরিদা বললেন, যাই, তোমার চা নিয়ে আসি। কথা শেষ করে নেই, তারপরে যাও, বসো। ফরিদা বসলেন, শঙ্কিত মনেই বসলেন। এই মানুষটার বক্তৃতা দেওয়ার অভ্যাস আছে। একবার বক্তৃতা শুরু হলে ঘন্টা খানেক চলবে। প্রতিটি কথা শুনতে হবে খুব মন দিয়ে। কথার মাঝখানে এদিক ওদিক তাকালেই মানুষটা রেগে যায়। অবশ্য বক্তৃতা সে শুধু তার সঙ্গেই দেয়, অন্য কারোর সঙ্গে একটি কথাও বলে না। সুবহান সাহেব খবরের কাগজ নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, তোমার মেয়েরা কোথায়? মুনার বান্ধবীর জন্মদিন, সে 2 বোনকে নিয়ে ওইখানে গেছে। ওরা গাড়ি দিয়ে নিয়ে গেছে, রাতে সেখানে খাবে, তারপর গাড়ি করে দিয়ে যাবে। গাড়ি করে নিয়ে যাক আর হেলিকপ্টারে করে নিয়ে যাক, যার বান্ধবীর দাওয়াত সে যাবে, গোষ্ঠী শুদ্ধ যাবে কেন? এইসব আমার পছন্দ না। মাঝে মাঝে একটু আধটু বেড়াতে গেলে কি অসুবিধা? অসুবিধা আছে, এতে পাড়া বেড়ানি অভ্যাস হয়। দিন রাত খালি ঘুরঘুর করতে ইচ্ছে করে। মেয়েদের জন্য এটা ভালো না। আমাদের অফিসের করিম সাহেবের এক ছোট শালী বিএ ফার্স্ট ইয়ারে পড়ে, তার এইরকম পাড়া বেড়ানি স্বভাব। হুটহাট করে এখানে যায় ওখানে যায়। একদিন কোনো বন্ধুর খোঁজে দুপুরে ছেলেদের এক হোস্টেলে গিয়ে উপস্থিত। তারপর থাক, বাকিটার বলতে চাই না। শুনি না, তারপর কি? না থাক, সব কিছু শোনা ভালো না। যাও, চা না নিয়ে আসো। চা এনে ফরিদা দেখলেন মানুষটা বমি করে সমস্ত ঘর ভাসিয়ে অদ্ভুত ভঙ্গিতে বিছানায় বসে আছে। চোখ রক্তবর্ণ, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ফরিদা ভীত গলায় বললেন, কি হয়েছে?
সুবহান সাহেব প্রায় অস্পষ্ট গলায় বললেন, শরীরটা খুব খারাপ লাগছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। সে কি? তিনি পেটে হাত দিয়ে আবার বমি করলেন। এই কঠিন গম্ভীর মানুষটা অসুখ বিসুখ একেবারেই সহ্য করতে পারে না। অল্প শরীর খারাপেই শিশুর মতো হয়ে যায়। আজ শরীরটা বেশি রকম খারাপ। ফরিদা হাত মুখ ধুইয়ে তাকে মেয়েদের বিছানায় শুইয়ে দিয়ে এসেছেন। নিজের শোবার ঘর ধুয়ে মুছে মেয়েদের ঘর যখন ঢুকলেন তখন সন্ধ্যা মিলিয়ে গেছে। সোবহান সাহেব কম্বল গায়ে দিয়ে হাত পা গুটিয়ে শুয়ে আছেন। তার গায়ে জ্বর। অন্ধকার ঘরে ভন ভন করে মশা উঠছে। ফরিদা মশারি খাটিয়ে স্বামীর বিছানায় উঠে এলেন। কোমল গলায় বললেন, শরীরটা কি বেশি খারাপ লাগছে? হুম। ফরিদা স্বামীর মাথা কোলে তুলে নিলেন। মায়ায় তার মনটা ভরে যাচ্ছে। মানুষটাকে এখন একেবারে শিশুর মতো লাগছে। কোলে মুখ গুজে চুপচাপ পড়ে আছে, একটু নড়ছেও না। শরীর এখন একটু ভালো লাগছে? হুম। ঘুমোতে চেষ্টা করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা। ফরিদা স্বামীর মাথায় হাত ফুলিয়ে দিতে দিতে কল্পনায় সেন্ট মার্টিন আইল্যান্ড দেখতে লাগলেন। সমুদ্রের মাঝখানে ছোট একটা দ্বীপ, চারদিকের পানি ঘন নীল। যেদিকে তাকানো যায় নীল ছাড়া আর কিছুই নেই। সমুদ্রের নীলের সঙ্গে মিশেছে আকাশের নীল। দ্বীপে কোনো জনমানব নেই, গাছপালা নেই, মরুভূমির মতো ধুধু বালি। জ্যোৎস্না রাতে সেই বালি চিকচিক করে জ্বলে। সোবহান সাহেব অস্পষ্ট দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ফরিদা বললেন, ঘুম আসছে না? না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সেন্ট মার্টিন আইল্যান্ড কি গাছপালা আছে? হুম। তুমি গেছো কখনো সেখানে? না। তাহলে জানো কি করে? সোবহান সাহেব সেই কথার জবাব না দিয়ে উঠে বসলেন। ক্ষীণ স্বরে বললেন, আমাকে বাথরুমে নিয়ে যাও, আবার বমি আসছে। তার জ্বর আরো বেড়েছে, চোখ হয়েছে রক্তবর্ণ। ফরিদা তাকে ধরে ধরে বিছানা থেকে নামালেন। সুবহান সাহেব বিড়বিড় করে বললেন, ঘর একদম খালি, বাচ্চা কাচ্চারা না থাকলে আমার ভালো লাগে না। এরা কখন আসবে? এসে পড়বে। সঞ্জু, সঞ্জু কোথায় গেছে? বন্ধুর বাসায়। সন্ধ্যার পর বন্ধুর বাসায় যাওয়া যায় আমার পছন্দ না। রোজ তো যায় না, মাঝে মধ্যে জরুরি কাজ থাকলে চায়। কি জরুরি কাজ? ফরিদা চুপ করে রইলেন। সুবহান সাহেব বললেন, বমি ভাবটা চলে গেছে, আমাকে শুইয়ে দাও। মাথায় পানি ঢালবো? অনেক জ্বর। পানি ঢালতে হবে না। তিনি আবার বিছানায় কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন। একটি কম্বলের শীত মানছে না। গায়ের উপর আরেকটা লেপ দেয়া হলো। পায়ে মোজা পরিয়ে দিয়ে ফরিদা শঙ্কিত মনে অপেক্ষা করতে লাগলেন। একজন ডাক্তারের খবর দেয়া দরকার। কাকে দিয়ে খবর দেয়াবেন? বাড়িওয়ালার ছেলেটাকে বললে সে কি এনে দেবে না? ফরিদা, কি? তোমার ছেলেমেয়েরা আমাকে তো ভয় পায় কেন? আমি কি কখন এদের গায়ে হাত তুলেছি, না উঁচু গলায় কোনো কথা বলেছি? ভয় পায় না? অবশ্যই পায়। কেউ আমাকে একটা কথা এসে বলে না, যা কিছু বলার তোমাকে বলে। চুপ করে শুয়ে থাকো। শুয়েই তো আছি। মাঝে মাঝে মনটা খারাপ হয়, ভাবি কি করেছি আমি। গম্ভীর হয়ে থাকো, এই জন্য বোধ হয় একটু দূরে থাকে। গম্ভীর হয়ে থাকলে অসুবিধা কি? একটা লোক যদি গম্ভীর হয়ে থাকে তাহলে তাকে কি কিছু বলা যাবে না? ওরা ভাবে ওদের কথা শুনলে তুমি রাগ করবে, তাই। এটা তো তুমিও ভাবো, আমি ভাববো কেন? তুমি যদি না ভাবো তাহলে সঞ্জুর জরুরি কথাটা আমাকে বললে না কেন? আমি রাগ করতে পারি, এই ভেবেই তো তুমি বলছো না। ফরিদা চাপা অস্বস্তি নিয়ে বললেন, সঞ্জু তার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় বেড়াতে যেতে চায়। কোন জায়গায়? সেন্ট মার্টিন আইল্যান্ডে। এটা শুনে আমি রাগ করব কেন? রাগ করার এখানে কি আছে? যুবক বয়স, এই বয়সে নানান জায়গায় ঘোরার ইচ্ছা তো হবেই। সঞ্জুর বয়স কত এখন? 23। 23 বছর বয়সে আমি একা একা দার্জিলিং গিয়েছিলাম। আমাকে তো কখনো বলো নাই। বাড়ি থেকে রাগ করে গিয়েছিলাম, শুধু বড় মামা জানতো। বড় মামা 500 টাকা দিয়েছিলেন। রাগ করেছিলে কেন? আমার বাবা ছিল খুব রাগী। রাগলে ওনার মাথা ঠিক থাকতো না। একবার রেগে গেলেন, তারপর সব লোকজনের সামনে জুতাপেটা করলেন। সে কি? এমন কি করেছিলে যে জুতাপেটা করতে হলো? এত বড় ছেলেকে জুতাপেটা করবে, এটা একটা কথা হলো? কেমন মানুষ শুনি?
বাবার সম্পর্কে এমন তাচ্ছিল্য করে কথা বলবে না। ওনার রাগ বেশি ছিল। রাগ বেশি থাকা অপরাধ না। সঞ্জু যাচ্ছে কবে? এখনো ঠিক হয়নি, সামনের সপ্তাহে যাবে বোধহয়। ওর গরম কাপড় তো কিছু নেই, একটা সোয়েটার কিনে দিও, আর একটা মাফলার। সমুদ্রের তীরে খুব ঠান্ডা হওয়ার কথা। হু হু করে বাতাস, ফট করে ঠান্ডা লেগে যাবে। কানে ঠান্ডা লাগে সবার আগে। আমার গরম চাদরটাও দিয়ে দিও। আচ্ছা। দেশ বিদেশে ঘুরলে মন বড় হয়। কত কি দেখা যায়, শেখা যায়। আমার টাকা পয়সা নেই। টাকা পয়সা থাকলে দেশ বিদেশে পাঠাতাম। দেশের ভেতর এখানে ওখানে যেতে চায়, যাবে। এটা শুনে আমি রাগ হব কেন? ফরিদা স্বামীর চুল টানতে টানতে বললেন, দার্জিলিং তোমার কাছে কেমন লেগেছিল বলো তো? ভালো। কেমন ভালো বলো? শীতের সময় গিয়েছিলে? হুম। খুব শীত না? হুম। কতদিন ছিলে দার্জিলিংয়ে? সুবান সাহেব জবাব দিলেন না। মনে হলো তার শরীর একটু যেন কেঁপে উঠল। ফরিদা স্বামীর মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলেন। সুবান সাহেবের চোখ ভেজা। তিনি নিঃশব্দে কাঁদছেন। রানার বড় ভাইয়ের বাড়ি আদাবরে, 5 তলা হলুস্থলু ধরনের বাড়ি, যার একতলায় 2টি ইউনিটে রানারা থাকে, বাকি 4 তলা ভাড়া দেওয়া হয়েছে। রানা মূলত এই বাড়ির একজন কেয়ারটেকার। পরপর 3বার ইন্টারমিডিয়েট ফেল করবার পর রানার বড় ভাই সাদেক আলী রানাকে একদিন ডেকে পাঠান এবং খুব আন্তরিক ভঙ্গিতে বলেন, পড়াশোনা তোকে দিয়ে হবে না, তুই বরং ব্যবসাপাতি কর। রানা সঙ্গে সঙ্গে হাস্যচক মাথা নাড়ে এবং খুব নিশ্চিন্ত বোধ করে। আজকাল পয়সা হচ্ছে কনস্ট্রাকশনে। ব্রিক ফিল্ড একটা ভালো মতো চালাতে পারলে লাল হয়ে যাবে। পারবি না? রানা হাস্যচক মাথা নাড়ে। আচ্ছা, তাহলে তাই করব। পড়াশোনা তোর লাইন না। নাকি আরেকবার পরীক্ষা দিতে চাস? ভেবে বল। লাস্ট চান্স একটা নিবি? না। 3-এ যার হয় না, 4-এও তার হবে না। আচ্ছা, যা, ব্রিকফিল্ড একটা করে দেব ইনশাল্লাহ। এসব কথাবার্তা আজ থেকে 9 মাস আগের। রানা মোটামুটি নিশ্চিন্ত যে ব্রিকফিল্ডের রমরমা দিন তার আসছে, শুধু সময়ের ব্যাপার। গত 9 মাসে বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব তার ঘাড়ে চেপেছে। সে এই কাজ বেশ মন দিয়ে করছে। 3 তলার ভাড়াটের ইলেকট্রিক ফিউজ জ্বলে গিয়ে ফ্ল্যাট অন্ধকার। রানাকে দেখা যাবে টর্চ লাইট জ্বালিয়ে ফিউজ ঠিক করছে। 2তলার ভাড়াটে দেয়ালের পেন্টিং বসাবে। মিস্ত্রিদেরকে দেয়ালে ফুটো করার কাজের পুরো দায়িত্বই তার। এইসব ছাড়াও সামাজিক কর্মকাণ্ডেও তার ডাক পড়ছে। 4তলার ভাড়াটের ছেলে রাকিকা, 2টা খাসি আমিনবাজার থেকে কিনে আনা, মৌলানার ব্যবস্থা করা, আওলাদ হোসেন লেন থেকে কিসমত বাবুর্চিকে নিয়ে আসার জটিল সব কাজ সে আনন্দ এবং আগ্রহের সঙ্গে করে। রানার স্বভাব খুব মধুর, না হেসে কোনো কথা বলতে পারে না। যে যাই বলে তাই সে সমর্থন করে। কোনো ঝগড়াঝাটি শুরু হলে মধ্যস্থতার জন্য অসম্ভব ব্যস্ত হয়ে পড়ে। স্কুল এবং কলেজ জীবনের বন্ধুদের জন্য তার মমতার কোনো সীমা নেই। সে নিজে পড়াশোনা ছেড়ে দিয়েছে, কিন্তু অন্যদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কি না তা নিয়ে তার চিন্তার শেষ নেই। অনার্স ফাইনাল পরীক্ষার সময় সে তার প্রতিটি বন্ধুর পরীক্ষা কেমন হয়েছে তার খোঁজ প্রতিদিন নিয়েছে। মোতালেবের 4th পেপার খুব খারাপ হয়েছে। পেপার ক্রেশ করতে পারে শুনে সে দুশ্চিন্তায় রাতে ভালো করে ঘুমোতেও পারেনি। রিং রোডের মাঝামাঝি একটা চায়ের রেস্টুরেন্টে রানা বাকির খাতা রেখেছে। সেই বাকির খাতায় তার 4 বন্ধুর নাম লেখা। দোকানদারকে বলা আছে এই 4 জন, এবং এই 4 জনের সাথে কোনো বন্ধু বান্ধব থাকলে তারাও বাকি খেতে পারবে, যা খেতে চায় তাই। রানার বন্ধুরা এই চায়ের দোকানেই রানার সঙ্গে আড্ডা দেয়। সপ্তাহে অন্তত একদিন বিকাল 3টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত আড্ডা চলে। রাত বেশি হয়ে গেলে দোকানে পাটির উপর ঘুমিয়ে পড়ার ব্যবস্থা আছে। বালিশ এবং এক্সট্রা মশারি রানা বাড়ি থেকে নিয়ে আসে, তবে বন্ধুদের কখনো বাড়ি নিতে পারে না। রানার বড় ভাই পছন্দ করেন না। আজ চায়ের দোকানে সঞ্জু, তারেক এবং মোতালেব বিকাল 5টা থেকে বসে আছে। রানার খোঁজ নেই। একটা কাজের ছেলে বলে গেছে, এক্ষণে আইবো, আপনাকেও চা পানি খাইতে বলছে। রানার বন্ধুরা ইতিমধ্যে সবাই 4 কাপ করে চা খেয়েছে, 10 টাকার পেঁয়াজু খেয়েছে, ডিমের অমলেট খেয়েছে। প্রজেক্ট দারুচিনি দ্বীপ নিয়ে তুমুল আলোচনাও চলছে, তবে পুরোপুরি ফাইনাল করা যাচ্ছে না।
সবাই একত্র হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অথচ দুজন এখনো অনুপস্থিত, রানা এবং বল্টু। বল্টু থাকে বাসাবতে, সে আসবে একটা টিউশনি শেষ করে। আস্তে আস্তে 9টা বাজবে। রানা কেন আসছে না কে জানে। কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। রানার সমস্যা বেশ গুরুতর। তাদের টয়লেটের কমোডে কি যেন হয়েছে। হুড় হুড় করে পানি বের হয়ে চারদিক ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্লাম্বার একজনকে আনা হয়েছে। সে খানিকক্ষণ পর পর বিরস মুখে বলছে, কিছুই তো বুঝি না, পানি হ্যাঁ কোন হান্থন। সাদেক আলী একতলায় বারান্দায় হাঁটাহাঁটি করছেন এবং গজরাচ্ছেন। গাধারে কি করে, সামান্য জিনিসও পারে না। পানির মিষ্টি আনতে বললাম, রাস্তা থেকে কাকে ধরে নিয়ে এসেছে, কিছুই জানে না। পানির মিষ্টি এই কথায় অপমানিত বোধ করে কি বলেছিল। রানার ভাই তাকে চুপ শুয়োরের বাচ্চা বলে ধাতানে দিয়েছেন। মিস্ত্রির শরীর বন্য মহিষের মতো, ঘাড় গর্দানে এক হয়ে আছে। তাকে শুয়োরের বাচ্চা বলতে হলে যথেষ্ট সাহস লাগে। সাদেক আলীর সাহস সীমাহীন। মাঝখানে ঘাবড়ে গেছে রানা। মিস্ত্রি থমথমে গলায় বলল, আপনি যে আমারে শুয়োরের বাচ্চা কইলেন। সাদেক আলী বললেন, চুপ, আবার মুখে মুখে কথা। রানা, দে তুই হারামজাদাকে গালে এক চর। আমাকে কোশ্চেন করে, সাহস কত। এমন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে চায়ের দোকানে আসা সম্ভব না। রানা একবার সাদেক আলীর দিকে, একবার পানির মিষ্টির দিকে তাকাচ্ছে। সাদেক আলী আরেকবার হুঙ্কার দিলেন, দাঁড়িয়ে দেখছিস কি, চর দে। রানা সত্যি সত্যি চর বসিয়ে দিল। প্রজেক্ট দারুচিনি দ্বীপের ব্লুপ্রিন্ট তৈরি প্রায় শেষ। দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। মোতালেব টাকা পয়সার ব্যাপারগুলো দেখবে। তাকে অর্থমন্ত্রী বলা চলে। জেনারেল ফান্ড থাকবে তার কাছে। জেনারেল ফান্ড থেকে টাকা পয়সা সে খরচ করবে। খাওয়া দাওয়া নাস্তা এইসব বিষয়ে কারো আলাদা কিছু করতে হবে না। সবাই একই ধরনের খাবার খাবে, একই নাস্তা। কল্যাণমন্ত্রীর পোর্টফোলিও সর্বসম্মতিক্রমে রানাকে তার অনুপস্থিতি দেওয়া হয়েছে। দলের সুখ সুবিধে সে দেখবে। হোটেল খুঁজে বের করা, এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাওয়া হবে, এইসব ব্যবস্থা তার। ট্রেনের টিকিটও সে কাটবে। সেন্ট মার্টিনে কিভাবে যেতে হবে তাও সে খুঁজে বের করবে। মোতালেব বলল, এন্টারটেইনমেন্টটা আমার হাতে ছেড়ে দে, গান বাজনা দিয়ে হুলস্থুল করে দেব। তারেক বিরক্ত গলায় বলল, তুই গান জানিস নাকি? ক্যাসেট প্লেয়ার নিচ্ছি, রবীন্দ্রসঙ্গীতের 6টা ক্যাসেট নিচ্ছি। তারেক আরো বিরক্ত হয়ে বলল, যাচ্ছি এক ধরনের এক্সপিডিশনে, সেখানে রবীন্দ্রসঙ্গীত কুকু করে, সখী গো ধরো ধরো। ট্যাগরকে নিয়ে এই রকম ইনসাল্টিং কথা বললে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে। নাক বরাবর ফ্রি স্টাইল ঘুষি খাবি। মোতালেব ক্রমাগত সিগারেট খেয়ে যাচ্ছে। সেন্ট মার্টিন আইল্যান্ডে গিয়ে সে সিগারেট ছেড়ে দেবে। কাজেই যতটা পারা যায় খেয়ে নেয়া। সে 10 মিনিটের মাথায় তৃতীয় সিগারেটটা ধরাতে ধরাতে বলল, এত বড় একটা আন্দোলনের মাথায় আমাদেরকে কি যাওয়া উচিত আরেকবার ভেবে দেখ সবাই। তারেক খুবই বিরক্ত হলো। রাগী গলায় বলল, আন্দোলন নিয়ে তুই বড় বড় বাদ ছাড়বি না। গোটা আন্দোলনের সময় তুই ঘরে বসে ফিডার দিয়ে দুধ খেয়েছিস। আন্দোলন করেছি আমরা, পুলিশের বাড়ি খেয়ে মাথা ফাটিয়েছি, 4খান স্টিক লেগেছে। এরশাদকে গেট আউট করেছি। এখন খানিকটা আমোদ ফুর্তি করা যায়। আন্দোলন তো এখনো শেষ হয়নি, ফিরে এসে করব, উইথ নিউ এনার্জি। এরশাদকে জেলখানায় নেয়ার জন্য লাঠি মিছিল হবে। আমরা সবাই থাকবো একেবারে ফ্রন্টে। সঞ্জু উঁচু গলায় বলল, চুপ করতো, ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, 2টা ডিসিশন নিতে হবে। 1 নাম্বার, শুভ্র নাকি আমাদের সঙ্গে যেতে চাচ্ছে, ওকে নেওয়া যাবে না। মোতালেব বলল, মাথা খারাপ, ওকে কি জন্য নেব? আন্ধাকে নিয়ে গেলে শেষ পর্যন্ত কোলে নিয়ে ঘুরতে হবে, পিছু করতেও কমোড লাগে। সঞ্জু বলল, গোড়াতেই ওকে না করার দরকার ছিল, তখন তো কেউ কিছু বললেই না। তখন ভেবেছিলাম নিজে থেকে পিছিয়ে পড়বে। এইসব পুতু পুতু জাপানি দল শুরুতে খুব উৎসাহ দেখায়, শেষ পর্যন্ত যায় না। মোতালেব বলল, ওটা আমার উপর ছেড়ে দে, আমি সামলাবো। সঞ্জু বলল, তুই কিভাবে সামলাবি? আমাদের আলটিমেট পরিকল্পনার কথা বললেই সে চোখ বড় বড় করে বলবে, আমি যাব না। মোতালেবের আলটিমেট পরিকল্পনা অবশ্যই এখনো দলের অনুমোদন পায়নি, তবে সরাসরি কেউ এখন পর্যন্ত না বলেনি। মেয়েরা যদি শেষ পর্যন্ত সঙ্গে যায় তাহলে এই পরিকল্পনার প্রশ্নই ওঠে না। মেয়েরা সম্ভবত যাবে না।
মেয়েরা সব ব্যাপারে শুরুতে খুব উৎসাহ দেখায়, তারপর যে বাড়ি থেকে একটা ধমক খায় অমনি সব ঠান্ডা। মোতালেবের পরিকল্পনা হলো জ্যোৎস্না রাতে ঠিক 12টা 1 মিনিটে প্রকৃতির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য সভ্যতার সমস্ত সংস্রব বিসর্জন দিতে হবে, অর্থাৎ জামা কাপড় সব খুলে আদি মানব হতে হবে। তারপর সমুদ্রের জলে নেমে যাওয়া, প্রকৃতির পরিপূর্ণ অংশ হয়ে যাওয়া, মাঝে মাঝে জল থেকে উঠে সমুদ্রের ধার ঘেঁষে ছুটে যাওয়া হবে, বালিতে গড়াগড়ি করা হবে, আবার পানিতে নেমে যাওয়া। এরকম চলবে সারা রাত। ঠিক সূর্য ওঠার পর পর সভ্য জগতে ফিরে আসা হবে, জামা কাপড় গায়ে দেয়া হবে। মোতালেবের পরিকল্পনাটা যেমন বর্ণনার ভঙ্গি তার চেয়ে অনেক বেশি সুন্দর। সে হাত পা নেড়ে গলার সুর ওঠানামা করে পুরো ব্যাপারটা এমনভাবে বলল যে কেউ তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারল না। শুধু রানা ক্ষীণস্বরে বলল, আমরা নিংটু হয়ে দৌড়াদৌড়ি করব, তখন যদি স্থানীয় লোকজন আমাদের পিটিয়ে দেয়। মোতালেব ক্রুব্ধ গলায় বলল, স্থানীয় লোক? স্থানীয় লোক কোথায় পেলি? সেন্ট মার্টিন হলো একটা প্রবাল দ্বীপ, জনমানব নেই, ধুধু করছে বালি, নারকেল গাছ, পাম গাছের সারি, আধো অন্ধকার আধো আলো। ঠান্ডা লাগবে না শীতের সময়? ঠান্ডা তো লাগবেই, আদিম মানবের ঠান্ডা লাগেনি? তাছাড়া সোয়েটার গায়ে দিয়ে পানিতে নামলে কি তোর ঠান্ডা কম লাগবে? যাই হোক, আমি আমার পরিকল্পনার কথা বললাম। তোরা যদি রাজি নাও হোস, আমি একাই এগিয়ে যাব। যাকে বলে একলা চলো একলা চলো রে। রানা এবং বল্টু দুজন প্রায় একই সঙ্গেই চায়ের দোকানে ঢুকল। রানার ভাবভঙ্গি বলে দিচ্ছে সে ভয়াবহ দুর্যোগ অতিক্রম করে এসেছে, এখনো নিজেকে পুরোপুরি সামলে উঠতে পারেনি। বল্টুকেও কেমন যেন বিপর্যস্ত লাগছে। বল্টু ছোটখাটো মানুষ, কোনো সমস্যা হলেই সে আরও ছোট হয়ে যায় বলে মনে হয়। সে সঞ্জুর পাশে বসতে বসতে বলল, অবস্থা কেরোসিন। আনুষ্কা আমার বাসায় এসেছিল, বলেছে সব মিলিয়ে 5 জন মেয়ে আমাদের সঙ্গে যাচ্ছে। মোতালেব বলল, মাথা খারাপ নাকি? মেয়েদের সাথে আমরা নিচ্ছি না, নট এ সিঙ্গেল ওয়ান। বল্টু চিবিয়ে চিবিয়ে বলল, সেই কথা এখন বলে লাভ কি? তোরা আগে কোথায় ছিলি? তখন গদগদ গলায় কেন বললি, তোমরা মেয়েরা যদি যেতে চাও যেতে পারো, নো প্রবলেম। আমি কোনোদিন এই কথা বলিনি। মেয়েদের না নেওয়ার পেছনে আমার 101টা যুক্তি আছে। সেই 101টা যুক্তি তুই অনুষ্কাকে বুঝিয়ে বল। আমি তার বাসায় গিয়ে যুক্তি বুঝিয়ে আসবো? আমার তো দায় পড়েনি। বাসায় গিয়ে যুক্তি বুঝাতে হবে না। আনুষ্কা এখানে আসছে, আমি ঠিকানা দিয়ে দিয়েছি, 10 মিনিটের মধ্যে চলে আসবে। তার আসার আগে আগে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, মেয়েদের সঙ্গে নেওয়ার আমি ডেট এগেনস্টে। যদি তাদেরকে নিতে চাও নাও, আমার নামটা কেটে বাদ দিয়ে দাও, আমার স্ট্রেট কথা। সঞ্জু বলল, তোর এত আপত্তি কেন? যেতে চাচ্ছে যাক না, দল যত বড় হয় ততই তো ভালো। বল্টু কঠিন গলায় বলল, 5টা মেয়ের সঙ্গে গেলে আমাদের ভেড়া বানিয়ে রাখবে, সারাক্ষণ ফরমাস, এটা কর ওটা কর। জংলা জায়গায় যাচ্ছি, কোথায় বাথরুম কোথায় কি, তারপর সুন্দর সুন্দর মেয়ে। ধর গুন্ডা বা ডাকাত অ্যাটাক করে, একটাকে ধরে নিয়ে গেল, তখন অবস্থা কি হবে? কিংবা ধর সমুদ্রে নেমেছে, হঠাৎ ঢেউ এসে একটাকে ভাসিয়ে নিয়ে গেল, চোরাবালিতে আটকে গেল একজন, তখন তোরা কি করবি আমাকে বল। কেউ কোনো কথা বলল না। রানা আরেক দফা চায়ের কথা বলে এসে ক্ষীণস্বরে বলল, আমারও মনে হয় মেয়েদের নেওয়া ঠিক হবে না। তবু যদি নিতেই হয় তাহলে একটা লিখিত আন্ডারটেকিং দিয়ে নিতে হবে, লেখা থাকবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মোতালেব কড়া গলায় বলল, চুপ কর গাধা, যত দিন যাচ্ছে তুই ততই গাধা হচ্ছিস। ভদ্র সমাজে কথা বলার কোনো যোগ্যতা তোর নেই। আমাদের ডিসিশন মেকিং এর সময় তুই দয়া করে একটা কথাও বলবি না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। আনুষ্কাদের কালো বিশাল গাড়ি চায়ের দোকানের সামনে এসে থেমেছে। আনুষ্কা যখন সন্ধ্যার পর চলাফেরা করে তখন ড্রাইভার ছাড়াও ড্রাইভারের পাশে একজন থাকে। তার নাম মফিজ। আনুষ্কার দিকে নজর রাখাই যার একমাত্র কাজ। আনুষ্কা হাসি মুখে গাড়ি থেকে নামল। চায়ের দোকানের সবাই ঘুরে তাকালো। অনেকক্ষণ কারোর চোখে পলক পড়ল না। পলক না পড়ারই কথা।
আনুষ্কার মতো রূপবতী সচরাচর চোখে পড়ে না। চায়ের দোকানের মালিক উঠে দাঁড়িয়েছে। এমন কাস্টমার তার দোকানে আসে না। ইনি নিশ্চয়ই কাস্টমার না, অন্য কোনো ব্যাপার। আনুষ্কা দোকানের মালিকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, চিনি এবং দুধ ছাড়া 1 কাপ চা দিতে পারেন? বলেই অপেক্ষা করল না, এগিয়ে গেল দলটির দিকে। রানা অস্বস্তির সঙ্গে বলল, এখানে রাতের বেলা আসার কি দরকার ছিল? আনুষ্কা বসতে বসতে বলল, কোনো দরকারই ছিল না, তবুও আসলাম। যাবার ব্যাপারটা চূড়ান্ত করতে চাই। সব মিলিয়ে আমরা 5 জন মেয়ে যাচ্ছি, তাদের প্রতিনিধি হিসেবে আমি এসেছি। বল্টু অন্যদিকে তাকিয়ে বলল, আমরা তোমাদের নিচ্ছি না। আমিও তাই আন্দাজ করেছিলাম। কেন জানতে পারি? অনেক ঝামেলা। কি কি ঝামেলা তা বলা যাবে? 101টা ঝামেলা, তার মধ্যে একটা বললেই তোমরা পিছিয়ে যাবে। বলো শুনি। সেন্ট মার্টিন আইল্যান্ডে কোনো বাথরুম নেই। বাথরুম নেই? না। যদি না থাকে তোমরা একটা বাথরুম বানিয়ে দিবে। মোতালেব ক্রুদ্ধ গলায় বলল, সেন্ট মার্টিন আইল্যান্ডে আমরা বাথরুম বানানোর জন্য যাচ্ছি? কি জন্য যাচ্ছ শুনি? সেটা এখন তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। আমাদের অনেক পরিকল্পনা আছে। মেয়ে ছেলে থাকলে সেখানে সমস্যা। মেয়ে ছেলে পুরুষ ছেলের মধ্যে তফাৎটা কি শুনি? পুরুষ হয়েছে বলে তোমাদের কি কোনো লেজ গুজিয়েছে? তর্কাতর্কির কোনো ব্যাপার না। আসল কথা এবং ফাইনাল কথা, তোমাদের আমরা নিচ্ছি না। আমরা স্বাধীনভাবে ঘুরব। আমরা সঙ্গে থাকলে পরাধীন হয়ে যাবে। এইসব শিখেছ কোত্থেকে? রানা বলল, তর্ক করার জন্য তর্ক করলে তো লাভ হবে না। ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা দেখো। এটা যদি পিকনিক হতো, ধরো জয়দেবপুরে যাচ্ছি, সকালে যাব, সন্ধ্যায় ফিরে আসব, তাহলে একটা কথা ছিল। ব্যাপারটা মোটেই পিকনিক না। 1 সপ্তাহের জন্য যাচ্ছি। চা দিয়ে গেছে, চিনি দুধ ছাড়া গাঢ় কালো রঙে খানিকটা তরল পদার্থ, যা দেখলেই গায়ে কাটা দেওয়ার কথা। আনুষ্কা নির্বিকার ভঙ্গিতে তাতে চুমুক দিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে চা খেয়ে সে বেশ তৃপ্তি পাচ্ছে। মোতালেব বলল, ঠান্ডা মাথায় চিন্তা করো আনুষ্কা। তুমি 7 দিনের জন্য আমাদের সঙ্গে যেতে চাও। অচেনা অজানা জায়গায় রাতে বিরাতে ঘুরবে, অথচ এই ঢাকা শহরেও তুমি সন্ধ্যার পর একা চলাফেরা করতে পারো না। তোমার সঙ্গে একটা বিশাল গাড়ি থাকে। গাড়িতে ড্রাইভার ছাড়াও একজন বডিগার্ড থাকে, থাকে না? আনুষ্কা চায়ের কাপ নামিয়ে উঠে দাঁড়ালো এবং শীতল গলায় বলল, গাড়ি বিদায় করে আবার আসছি। তোমাদের সঙ্গে রাত 12টা পর্যন্ত গল্প করব, তারপর একা একা বাসায় ফিরব। দলের সবাই মুখ চাওয়াচাই করল। সবাই দেখল আনুষ্কা ড্রাইভারকে কি বলতেই হুশ করে গাড়ি বেরিয়ে গেছে। আনুষ্কা শান্ত মুখে ফিরে আসছে, যেন কিছুই হয়নি। সে বসতে বসতে বলল, তোমরা কবে যাচ্ছ শুনি? মঙ্গলবার। এই মঙ্গলবার? হুম। রাতে ট্রেনে যাব। চিটাগাং পৌঁছাবো ভোরবেলা। সকালে নাস্তা খেয়ে বাসে করে যাব কক্সবাজার। 1 রাত সেখানে থেকে পরদিন ভোরে রওনা হব টেকনাফ। অর্থাৎ টেকনাফ পৌঁছাচ্ছি বৃহস্পতিবার দুপুরে। সেখানে কোনো একটা হোটেলে লাঞ্চ করে নৌকা নিয়ে যাব সেন্ট মার্টিন। সন্ধ্যায় সন্ধ্যায় পৌঁছাবো। সন্ধ্যার পর আকাশে উঠবে পূর্ণচন্দ্র। আনুষ্কা বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছে, তোমরা আমাদের নিচ্ছ কি নিচ্ছ না? সঞ্জু বলল, নিচ্ছি না। ভেরি গুড। আমরা নিজেরা যাব। একই সময় রওনা হব। একই ট্রেনে যাব। টেকনাফেও একইভাবে পৌঁছব। এখন কি ব্যাপারটা বুঝতে পারছো? এই পাগলামের কোনো মানে হয়? মানে না হলে কিছু করার নেই। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে গেলাম। এখন বাসায় যাচ্ছি। আমার বাসায় সবাই বসে আছে, ওদের খবর দিতে হবে। রানা বলল, গাড়ি তো ফেরত পাঠিয়ে দিয়েছ, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আনুষ্কা রাগে গলায় বলল, কাউকে বাসায় পৌঁছে দিতে হবে না। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। কি মুশকিল, তুমি একা যাবে নাকি? অফকোর্স আমি একা যাব। আমাকে তোমরা ভেবেছ কি রিক্সা বা বেবি ট্যাক্সিতে তুলে দেই? না, তাও তুলতে হবে না। আমি একা যাব। সবাইকে মোটামুটি হতচকিত করে আনুষ্কা বেরিয়ে গেল। যাবার আগে ম্যানেজারকে চায়ের দাম দিয়ে গেল। ম্যানেজার কিছুতেই দাম নেবে না। আনুষ্কা বলল, আবার যখন আসবো আপনার গেস্ট হিসেবে 3 কাপ চা খাবো। আজকে দামটা রাখুন। আজ তো আমি আপনার গেস্ট না,
আজ প্রথম পরিচয় হলো। ভাই, আপনার নাম কি? ম্যানেজার বিস্ময়ে অভিভূত হয়ে বলল, মোহাম্মদ ইসমাইল মিয়া। মোহাম্মদ ইসমাইল মিয়া, যাই, খোদা হাফেজ। আনুশকাকে রিক্সা বা বেবি ট্যাক্সির জন্য বেশি দূর হাঁটতে হলো না, কারণ সে গাড়ি বিদায় করেনি। ড্রাইভারকে বলেছে গাড়ি শ্যামলী সিনেমা হলের কাছে নিয়ে রাখতে। ড্রাইভার তাই রেখেছে। ধানমন্ডি ১৩ নম্বরে আনুশকাদের বাড়ি। বাড়িটা একতলা, অনেক উঁচু কম্পাউন্ড। বাইরে থেকে দেখে মনে হয় ছোট একটা বাড়ি। গেট খুলে ভিতরে ঢুকলে হকচকিয়ে যেতে হয়। ১.৫ বিঘা জায়গার উপর চমৎকার বাড়ি। বাড়ির চেয়েও সুন্দর চারপাশের বাগান। দুজন মালি এই বাগানের পেছনে সারাক্ষণ কাজ করে। আনুশকার বাবা মনসুর আলী এদের কাজে পুরোপুরি খুশি নন। তিনি আরেকজন মালিক খুঁজছেন, যে গোলাপ বিশেষজ্ঞ। পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে, এখনো কাউকে পাওয়া যাচ্ছে না। এই চমৎকার বাড়ি বছরের বেশিরভাগ সময় খালি পড়ে থাকে, কারণ বাড়ির মূল বাসিন্দা মাত্র দুজন, আনুশকা এবং তার বাবা। আনুশকার মা ১০ বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে অন্য একজনকে বিয়ে করেছেন। এখন স্থায়ীভাবে বাস করছেন অস্ট্রেলিয়ায়। একটিমাত্র মেয়ের প্রতি তার তেমন কোনো আকর্ষণ আছে বলে মনে হয় না। চিঠিপত্র বা টেলিফোনে যোগাযোগ নেই বললেই হয়। আনুশকার বাবা মনসুর আলী মানুষটি ছোটখাটো। তার মুখ দেখলেই মনে হয় জগৎ সংসারের উপর অত্যন্ত বিরক্ত হয়ে আছেন। যদিও মানুষটি সদালাপী, অত্যন্ত ভদ্র। তার জীবনের বেশিরভাগ সময়ই কাটে সমুদ্রের উপর। পেশায় তিনি একজন নাবিক। বর্তমানে চেক জাহাজ এনজিও কর্ণের তিনি প্রধান চালক। তিনি যখন জাহাজ নিয়ে সমুদ্রে থাকেন, তখন আনুশকা বাড়িতে থাকে না, আত্মীয় স্বজনদের বাড়িতে থাকে। বাড়িটা দুজন মালি, দুজন দারোয়ান, ৩টি কাজের মেয়ে এবং একজন ড্রাইভারের হাতে থাকে। এরা ছাড়াও বাড়ি পাহারা দেয় একটি জার্মান শেফার্ড কুকুর। কুকুরটির বয়স ১১, অর্থাৎ সে তার আয়ু শেষ করে এসেছে, আর হয়তো বছরখানেক বাঁচবে। আজকাল জ্যোৎস্না রাতে সে চাঁদের দিকে তাকিয়ে করুণ সুরে ডাকে। কুকুরটির নাম মেঘবতী। মেঘের মতো গায়ের রং হওয়ায় পুরুষ কুকুর হয়েও স্ত্রী জাতীয় নাম তাকে নিতে হয়েছে। নামকরণ করেছে আনুশকা। আনুশকার সঙ্গে মেঘবতীর তেমন ভাব নেই। মনসুর আলী সাহেবকে দেখলে মেঘবতীর আনন্দ এবং উল্লাসের সীমা থাকে না। সে যেন তখন তার যৌবন ফিরে পায়। একবার সে আনন্দ অভিভূত হয়ে মনসুর আলী সাহেবের জুতা কামড়ে ফালাফালা করে ফেলেছিল। আজও তাই হচ্ছে। কোনো খবর না দিয়ে মনসুর আলী সাহেব উপস্থিত হয়েছেন। এয়ারপোর্ট থেকে বিকল্প ট্যাক্সি নিয়ে চলে আসা। দারোয়ান গেট খুলে ভূত দেখার মতো চমকে উঠল। তিনি বললেন, সব ভালো? দারোয়ান কিছু বলার আগেই মেঘবতী ছুটে এলো। যে গতিতে সে ছুটে এলো তা ১১ বছরের কুকুরের পক্ষে নিতান্তই অসম্ভব। মেঘবতী তার কুকুর হৃদয়ের সমস্ত ভালোবাসা একসঙ্গে প্রকাশের জন্য ব্যস্ত। মানুষের মতো তার কোনো ভাষা নেই, সুমধুর সঙ্গীত নেই। হইচই শুনে বারান্দায় ৪টি মেয়ে এসে দাঁড়িয়েছে। তারা ভীত চোখে গেটের দিকে তাকিয়ে আছে। এরা আনুশকার ৪ বান্ধবী, নাইমা, নীরা, ইলোরা ও জোরে। তারা এসেছে সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার ব্যাপারে কথা বলতে। আজ রাতটা তারা এই বাড়িতেই থাকবে, হইচই করবে। মনসুর আলী মেয়েদের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, ইদ্রিস, এরা কারা? ইদ্রিস বলল, আপার বান্ধবী। আনুশকা কি বাসায় নেই? যে না, গাড়ি লইয়া গেছেন, সাথে মফিজ দারোয়ান আছে। ও আচ্ছা আচ্ছা। মনসুর আলী এগিয়ে গেলেন। মেয়ে ৪টি আরো জড়সড় হয়ে গেল। মনসুর আলী বললেন, মারা, তোমরা কেমন আছো? কেউ কোনো জবাব দিল না। তিনি হাসি মুখে বললেন, আমি আনুশকার বাবা, হঠাৎ চলে এসেছি। আজ বুঝি তোমাদের পার্টি? নাইমা বলল, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম মা। এসো ভেতরে যাই, বাইরে ঠান্ডা। তোমাদের একা রেখে আনুশকা কোথায় গেল? ও এখনো এসে পড়বে। তারা বসার ঘরে একসঙ্গে ঢুকল। মনসুর আলী বললেন, মারা, তোমরা একটু বসো, তোমাদের এক নজর ভালো করে দেখি। কি নাম তোমাদের মা? তারা নাম বলল। সবার শেষে নাম বলল জোরে। বলে মনসুর আলীকে বিস্মিত করে দিয়ে কাছে এসে পা ছুঁয়ে সালাম করল। তিনি অবাক হয়ে মেয়েটির দিকে তাকালেন। তাকিয়েই মনে হলো
মেয়েটা বড় সুন্দর, তরুণের শরীরে বালিকার একটি স্নিগ্ধ মুখ, যে মুখের দিকে তাকালে মনে এক ধরনের বিষাদ বোধ হয়। জোরে সালাম করায় অন্য মেয়েদেরও এগিয়ে আসতে হলো। মনসুর আলী বিব্রত বোধ করতে লাগলেন। চুরুট ধরাতে ধরাতে বললেন, মাঝে মাঝে আমি কোনো খবরাখবর না দিয়ে হঠাৎ করে চলে আসি। এবার এসেছি 10 দিনের জন্য। এডেন বন্দরে আমার জাহাজের একটা টারবাইন নষ্ট হয়ে গেল। ওটা সারাতে 20 দিনের মতো লাগবে। ভাবলাম ওরা টারবাইন সারাতে থাকুক, এই ফাঁকে আনুশকাকে দেখে আসি। আনুশকা ছাড়া দেশে আসার আমার আরও একটা জরুরি কারণ ছিল। এরশাদ গভর্নমেন্ট ফল করানোর চেষ্টা করছে, সেই খবর পাচ্ছিলাম। ভাবলাম নিজের চোখে দেখে আসি কি হয়। এই বয়সে আন্দোলনে তো অংশ নিতে পারবো না, অন্তত উপস্থিত থাকি। আমরা যারা বাইরে থাকি তারা দেশের জন্য খুব ছটফট করি। আচ্ছা মা, তোমরা গল্প টল্প করো। তোমরা কি ডিনার করে ফেলেছো? জি না। বেশ, তাহলে ডিনারের সময় গল্প করব। আমি খানিকটা বিশ্রাম করি, শরীরটা ভালো লাগছে না। যারা জাহাজ চালায় তারা আকাশযাত্রা খুব অপছন্দ করে, আকাশে উঠলেই তাদের শরীর খারাপ করে। মনসুর আলী বিশ্রামের কথা বলে উঠলেন, কিন্তু বিশ্রাম নেবার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। তিনি বাগানে চলে গেলেন। মালি এসে বাইরের সবগুলো বাতি জ্বেলে দিল। বাইরে থেকে ফিরেই তিনি প্রথম যা দেখেন তা বাগান। বাগান দেখা হলে নিজের ঘরে ঢুকে পরপর 3 পেগ মার্টিনি খান। তারপর প্রায় ঘণ্টাখানিক বাথটাবে শুয়ে স্নান করেন। তিনি বাগানে হাঁটছেন। ঘরের কাজের মানুষগুলো অতি ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। পানির টাবে গরম পানি ভর্তি করা হচ্ছে, মার্টিনি তৈরি করা হচ্ছে, ঘরের বিছানায় নতুন চাদর বিছানো হচ্ছে। ধবধবে সাদা চাদর ছাড়া তিনি ঘুমাতে পারেন না। শুধু বিছানার চাদর নয়, দরজা জানালার চাদর সবই হতে হয় সাদা। এতে নাকি জাহাজ জাহাজ ভাব হয়। অন্য সময় তার ঘরের পর্দা থাকে রঙিন, তিনি এলেই সব পাল্টানো হয়। মনসুর আলী বাগানে হাঁটছেন, তার পেছনে পেছনে আসছে মেঘবতী। মালি দুজন সঙ্গে সঙ্গে আছে। তারা খানিকটা শঙ্কিত। মনসুর আলী কারো সঙ্গে উঁচু গলায় কথা বলেন না, তবু সবাই তার ভয়ে তটস্থ হয়ে থাকে। তিনি বাগান থেকেই লক্ষ্য করলেন আনুশকার গাড়ি ঢুকছে। দারোয়ান খুব আগ্রহ নিয়ে তাকে কী সব বলছে, অবশ্যই তার আসার খবর। তিনি মালি দুজনের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তোমরা এখন যাও। আনুশকা তার সঙ্গে দেখা করার জন্য বাগানে আসবে। তিনি চান না কন্যার সঙ্গে দেখা হবার সময়টায় মালি দুজন থাক। তিনি হাতের চুরুট ফেলে মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। আনুশকা গেটের কাছে গাড়ি থেকে নেমেছে। সে হালকা চালে কয়েক পা এগোলো। তারপর কি যেন হলো। ঠিক যে গতিতে মেঘবতী ছুটে এসেছিল সেই গতিতে ছুটে এলো। মেঘবতী যেমন করে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল সেও তেমনি ঝাঁপিয়ে পড়ল। আনুশকা এখন আর 21 বছর বয়সী তরুণী নয়, সে যেন 2 বছরের বালিকা। বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এবং কোটের একটি অংশ চোখের জলে ভিজিয়ে ফেলেছে। কান্নার ফাঁকে ফাঁকে সে যে কথাগুলো বলছে তা হলো, বাবা তুমি খুব খারাপ, বাবা তুমি খুব খারাপ। মনসুর আলী মেয়ের মাথায় হাত ভুলাতে ভুলাতে নিচু গলায় বলছেন, শান্ত হও মা, শান্ত হও। শান্ত হবার কোনো রকম লক্ষণ আনুশকার মধ্যে দেখা যাচ্ছে না। তিনি বললেন, মা তোমার বন্ধুরা অপেক্ষা করছে, তুমি ওদের কোম্পানি দাও। আমার খাবার ব্যবস্থা কি করছে একটু দেখো। শুটকি মাছ খেতে ইচ্ছে করছে। ঘরে কি শুটকি মাছ আছে? আনুশকা চোখের জল মুছে হাসি মুখে বলল, অবশ্যই আছে, আমি সব সময় রাখি। তুমি হুট করে একদিন চলে আসো, এসে বিশ্রী জিনিসটা খেতে চাও। মনটা শান্ত হয়েছে মা? হয়েছে। যাও, বন্ধুদের কাছে যাও, তোমরা ডিনার করে নিও, আমার খেতে অনেক দেরি হবে। মনসুর আলী আরেকটা চুরুট ধরালেন। আনুশকা বলল, তুমি না গতবার আমার কাছে প্রতিজ্ঞা করে গেলে সিগারেট ছেড়ে দিবে? সিগারেট তো মা ছেড়েই দিয়েছি। সিগারেট ছেড়ে আমি এখন চুরুট ধরেছি। ভালো করেছ। কদিন থাকবে? 10 দিন। আমি কিন্তু মঙ্গলবার এক জায়গায় বেড়াতে যাচ্ছি। আমিও কি যাচ্ছি? না, তুমি যাচ্ছ না। আমরা কিছু বন্ধু মিলে সেন্ট মার্টিন আইল্যান্ড যাচ্ছি। জ্যোৎস্না রাতে প্রবাল দ্বীপ ঘুরব। বাহ, ভালো তো। তোমার যেসব বন্ধুদের দেখলাম ওরা সবাই যাচ্ছে? জুই ছাড়া সবাই যাচ্ছে।
ও যাচ্ছে না কেন? ওকে ওর বাবা মা যেতে দেবেন না। তাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ। কীরকম যে কনজারভেটিভ চিন্তাই করতে পারবে না। তাছাড়া কয়েকদিন আগে তার এঙ্গেজমেন্ট হয়েছে। তার স্বামীর দিকের লোকজনও যখন জানবে যে সে একদল ছেলে মেয়ের সঙ্গে সেন্ট মার্টিন গেছে, অমনি বিয়ে নট হয়ে যাবে। আমরা অবশ্যই খুব চাপাচাপি করছি। এরকম অবস্থায় চাপাচাপি না করাই তো ভালো মা। আনুষ্কা রাগী গলায় বলল, না করা ভালো কেন? সোসাইটি চেঞ্জ করতে হবে না? মেয়ে হয়েছে বলে কি আমরা ছোট হয়ে গেছি? আমরা কি চীনামাটির পুতুল যে আমাদের সাজিয়ে গুজিয়ে শোকেছে তালাবদ্ধ করে রাখতে হবে? আমরা নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, সবসময় একটা আতঙ্ক নিয়ে থাকতে হবে। তুমি তোমার বিরাট বক্তৃতা দিয়ে ফেলছো। মাঝে মাঝে রাগে আমার গা জ্বালা হয় বাবা, সত্যি রাগে গা চলে যায়। মনসুর আলী হাসলেন। আনুষ্কা থমথমে গলায় বলল, সব পুরুষের উপর আমার প্রচণ্ড রাগ বাবা। তোমার উপরও রাগ। তুমি পুরুষ না হয়ে মেয়ে হলে খুব ভালো হতো। বাবা, আমি ভিতরে যাচ্ছি, দেখি জুরিকে রাজি করানো যায় কিনা। জুরিকে কিছুতেই কায়দা করা গেল না। যে যাই বলে সে হেসে বলে, পাগল। আমি একদল ছেলে মেয়ের সঙ্গে এতদূর গেলে বটি দিয়ে খুবই আমাকে চাকচাক করবে। নীরা বলল, করুক না, আগেই ভয়ে অস্থির হয়ে যাচ্ছিস কেন? আমার ফ্যামিলি কি কম কনজারভেটিভ? কলেজে যখন পড়তাম মা এসে কলেজে দিয়ে যেতেন, কলেজ থেকে নিয়ে যেতেন। একদিন আগে আগে কলেজ ছুটি হয়ে গেল, রিক্সা করে বাসায় চলে এসেছি। মার কি রাগ, চিৎকার করছে, তোর এত সাহস, তোর এত সাহস। জরি বলল, খালা এখন তোকে যেতে দিচ্ছেন? অফকোর্স দিচ্ছেন। আমি বলেছি ইউনিভার্সিটি থেকে যাচ্ছি, দুজন স্যার আমাদের সঙ্গে যাচ্ছেন, একজন পুরুষ স্যার, একজন মহিলা স্যার। মিথ্যা কথা বলে যাচ্ছিস? যদি জানতে পারে? জানতে পারলে জানবে, আই ডোন্ট কেয়ার। আমি কাউকেই কেয়ার করি না। আমি হচ্ছে সুনীলের প্রেমিকা। ক্লাসে নীরার নাম হচ্ছে সুনীলের প্রেমিকা। নীরা নামের মেয়েকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রচুর কবিতা ও গল্প আছে। নামকরণের এই হচ্ছে উৎস। নীরা যখন নতুন মেয়ের সঙ্গে পরিচয় করে তখন ফিস ফিস করে বলে, ভাই, আমার নাম হচ্ছে নীরা, আমি হচ্ছে সুনীলের প্রেমিকা, আমাকে চিনছ তো? নতুন মেয়েটি সাধারণত হক চকিয়ে বলে, চিনতে পারছি না তো। তখন নীরা গলার স্বর আরো নামিয়ে বলে, সে কি, আমাকে নিয়ে সুনীল যেসব কবিতা লিখেছে তার একটাও তুমি পড়োনি? ওই যে ওই কবিতা। এ হাত ছুঁয়েছি নীরার হাত, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? এই কবিতাটা তো আমার এই রোগা কালো হাত নিয়ে লেখা। তখন নখগুলোতে বড় বড় ছিল। সুনীল আমার হাত ধরতেই নখের খোঁচায় তার হাত কেটে রক্ত বের হয়ে গেল। কি লজ্জা বলো তো। আনুষ্কা বলল, আয় খেতে খেতে গল্প করি। টেবিলে খাবার দেওয়া হয়েছে। বাবা এখন খাবেন না, কাজেই খেতে খেতে ফ্রিলি কথা বলতে পারবি। নাইমা বলল, অশ্লীল রসিকতা করা যাবে? একটা সাংঘাতিক অস্থির রসিকতা শুনেছি, তোদের না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না। এমন জঘন্য রসিকতা এর আগে শুনিনি। জঘন্য, কিন্তু এমন মজার, হাসতে হাসতে তোরা গড়াগড়ি খাবি। জোরে করুণ মুখে বলল, তোর এইসব রসিকতা শুনতে আমার খুব খারাপ লাগে। নাইমা বলল, খারাপ লাগার কি আছে, 6 দিন পর তোর বিয়ে, শুধু অস্থির রসিকতা? আরো কত কি শুনবি হাজবেন্ডের কাছে। আগে থেকে একটু ট্রেনিং থাকা ভালো না? প্লিজ, না প্লিজ। এলোরা বলল, তুই কানে তুলো দিয়ে রাখ জোরে, আমি শুনবো, আমার শুনতে ইচ্ছে করছে। নাইমা বলল, গল্পটা হলো হরিদ্বারের এক সাধুকে নিয়ে। সাধু চিরকুমার এবং দিগম্বর সাধু রাস্তায় রাস্তায় উদম ঘুরে বেড়ায়। এই পর্যন্ত বলতেই ইলোরা মুখে আঁচল দিয়ে হাসতে লাগলো। সেই হাসি ছড়িয়ে পড়ল সবার মুখে। গল্পটা সত্যি মজার। জড়িয়েও হেসে ফেলল। সচরাচর এই জাতীয় গল্পে সে হাসে না। নাইমা বলল, খেতে খেতে আরো 2টি গল্প শোনাবো। সেই 2টি আরো মারাত্মক। আনুষ্কা খাবার টেবিলে, বয়বাবুর্চি কেউ আসবে না তো? এইসব গল্প ক্লোজ সার্কেলের বাইরে কেউ শুনলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। জোরে খেতে বসলো না। সে বেশ জোরের সঙ্গেই বলল, তোমরা খাও, আমি চাচার সঙ্গে খাবো। উনি একা খাবেন? আনুষ্কা বলল, বাবা একা একা খেতেই বেশি পছন্দ করে, তুই খা তো আমাদের সঙ্গে, বাবার খেতে দেরি আছে।
দেরি হলেও কোনো অসুবিধা নেই, আমার মোটেই খিদা পায়নি। ইলুরা বলল, তুই এত ঢং করছিস কেন? ওনার মেয়ে ওনার সঙ্গে বসছে না, আর তুই কি না? মারছে মাসির দরদ বেশি। ঢং করিস না তো। ঢং করছি না, আমার এখন খেতে ইচ্ছে করছে না। নাইমা বলল, ও আমাদের সঙ্গে খেতে বসছে না, তার মূল কারণ কি জানিস? আমাদের সঙ্গে বসলেই গল্প শুনতে হবে, এই তার ভয়। এইরকম ভিক্টোরিয়ান মানসিকতা তুই 20th সেঞ্চুরিতে কি করে পেলি বলতো? তোর হাজবেন্ড যখন হাত বাড়িয়ে, জরি আতঙ্কে নীল হয়ে বলল, তোর পায়ে পড়ি নাইমা, আর বলিস না। সত্যি সত্যি পায়ে ধর, নইলে সেন্টেন্স শেষ করব। জোরে উঠে এসে নাইমার 2 হাত ধরল, করুণ গলায় বলল, লজ্জা দিস না নাইমা, প্লিজ। নাইমা বলল, আচ্ছা যা, মাফ করে দিলাম। নীলা বলল, আনুষ্কা, আমার ডান দিকে একটা খালি চেয়ার রাখতে হবে, আমি সবসময় তাই করি। সুনীল সেই চেয়ারে বসে, ওর একটা হাত থাকে আমার কোলে। নাইমা বলল, সেই হাত নিষ্ক্রিয় না সক্রিয়? সবাই খিলখিল করে হেসে উঠল। মনসুর আলী খেতে বসে খুব অবাক হলেন। জরি মেয়েটি তার সামনে প্লেট নিয়ে বসে আছে। তিনি বললেন, মা, তুমি খাওনি? জি না চাচা, আমি আপনার সঙ্গে খাবো। আমার সঙ্গে খাবে? জোরে নিচু গলায় বলল, কেউ একা একা খাচ্ছে, এটা দেখলে আমার খুব খারাপ লাগে চাচা। আমি কিন্তু মা সবসময় একা একাই খাই, জাহাজে জাহাজে থাকি তো, কেবিনে খাবার দিয়ে যায়। সমুদ্র কি আপনার ভালো লাগে চাচা? যখন সমুদ্রে থাকি তখন ভালো লাগে না, কিন্তু সমুদ্র ছেড়ে ডাঙায় আসলেই খুব অস্থির লাগে। সমুদ্রের এক ধরনের নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় সে ডাকে। সেই ভাষা বোঝার জন্যে 1 দিন 2 দিন সমুদ্রে থাকলে হয় না, বছরের পর বছর থাকতে হয়। জুরি হালকা গলায় বলল, চাচা, আমি এখনো সমুদ্র দেখিনি, খুব দেখতে ইচ্ছে করে। ইচ্ছে করাই তো স্বাভাবিক। আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে সমুদ্রের স্বপ্নে দেখি। ওদের সঙ্গে গেলে দেখতে পারতে, স্বপ্নের সমুদ্রের চেয়ে বাস্তবের সমুদ্র অনেক বেশি সুন্দর। স্বপ্ন এবং কল্পনা, এই একটি জিনিসকে কখনো অতিক্রম করতে পারবে না। মা, তুমি ওদের সঙ্গে যাও। আমার পক্ষে সম্ভব হবে না চাচা, বাবা মা কিছুতেই রাজি হবে না। ও আচ্ছা আচ্ছা, বাবা মার মত না থাকলে যাওয়া উচিত হবে না। সবচেয়ে ভালো কি হয় জানো মা? সবচেয়ে ভালো হয় স্বামীকে সঙ্গে নিয়ে যদি প্রথম সমুদ্র দেখো। জোরে কিছু বলল না। তিনি বললেন, আনুষ্কা বলছিল তোমার নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। জোরে অস্পষ্ট স্বরে বলল, জি। তাহলে বিয়ের পর ওই ছেলেকে সঙ্গে নিয়ে যাও, তোমাদের খুব ভালো লাগবে। আমি বরং এক কাজ করব, ওয়েটার ডেভেলপমেন্টের বোর্ডের চেয়ারম্যানের কাছে একটা চিঠি লিখে যাব। সে আমার ছেলেবেলার বন্ধু। ওই চিঠি তার কাছে নিয়ে গেলেই তোমাদের দুজনের জন্য সমুদ্রগামী জাহাজে ঘুরবার ব্যবস্থা করে দেবে। আমি দেশ ছেড়ে যাবার আগে আনুষ্কার কাছে চিঠি দিয়ে যাব। থ্যাংক ইউ চাচা। মাই ডিয়ার চাইল্ড, ইউ আর মোস্ট ওয়েলকাম। মা শোনো, ডিনারের সঙ্গে আমি একটু রেড ওয়াইন খাই, 20 বছরের অভ্যেস। তুমি সামনে বসে আছো বলে অস্বস্তি বোধ করছি। অস্বস্তি বোধ করার কিছু নেই চাচা, আপনি খান। এখন বলো যে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক হলো, সে কি করে? ব্যবসা করে। কিসের ব্যবসা? কিসের ব্যবসা তা ঠিক জানি না, তবে তাদের অনেক টাকা পয়সা। অনেক টাকা পয়সা কথাটি তুমি এমনভাবে বললে যাতে মনে হয় অনেক টাকা পয়সা তোমার পছন্দ না। জোরে চুপ করে রইল। এখন সে আর ভাত মুখে দিচ্ছে না, শুধু মাখাচ্ছে। তিনি কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বললেন, মা, ছেলেটিকে কি তোমার পছন্দ হয়নি? জরি বেশ স্পষ্ট স্বরে বলল, না। মনসুর আলী তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। জরি আগের চেয়েও স্পষ্ট স্বরে বলল, তাকে আমার একটু পছন্দ হয়নি। বলে সে নিজেই বিস্মিত হলো। সে তার মনের এই কথাগুলো কাউকেই বলেনি, তার মা বাবাকেও বলেনি, বান্ধবীদের বলেনি। তার ডায়েরি যেখানে অনেক গোপন কথা লেখা হয়, সেখানেও এই প্রসঙ্গে একটি কথাও লেখেনি। অথচ নিতান্ত অপরিচিত একজন মানুষকে কত সহজেই না সে বলল। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের কখনো অপরিচিত মনে হয় না। মনসুর আলী বললেন, একটা মানুষকে এক ঝলক দেখে
বা একদিন দুদিন দেখে তার সম্পর্কে ধারণা তৈরি করা ঠিক না। প্রায়ই দেখা যায় শুরুতে একটা মানুষকে খারাপ লাগে, কিছুদিন পর আর লাগে না, অসম্ভব ভালো লাগতে শুরু করে। এই আমাকেই দেখো না কেন, আমাকে দেখে একটা কঠিন, আবেগহীন, রসকস বিবর্জিত মানুষ বলে মনে হবে। আমি যে তা না, সেটা বুঝতে হলে আমার সঙ্গে মিশতে হবে। জরি বলল, চাচা, আপনাকে প্রথম দেখেই বুঝতে পেরেছি আপনি কেমন মানুষ। আমি এইসব খুব ভালো বুঝতে পারি। অপছন্দের কথাটা তাহলে তুমি তোমার বাবা মাকে বলো? ওনাদের বলা সম্ভব না। কেন সম্ভব না জানতে পারি? আমার বড় চাচার সঙ্গে থাকি। আমার বাবা কিছুই করেন না, উনি বড় চাচার আশ্রিত বলতে পারেন। এই বিয়ে বড় চাচা ঠিক করেছেন, তার বন্ধুর ছেলে। আমার না বলার কোনো উপায় নেই। তোমার নিজের পছন্দের কোনো ছেলে আছে কি? জি না। কি ধরনের ছেলে তোমার পছন্দ বলো তো শুনি। সব মেয়ের মনে স্বামী সম্পর্কে এক ধরনের ধারণা থাকে। তোমার ধারণাটা জানতে ইচ্ছে করছে। ওইসব নিয়ে আমি কখনো ভাবিনি চাচা। মনসুর আলী সাহেবের মনটাই খারাপ হয়ে গেল। এই মেয়েটা তার সঙ্গে খেতে না বসলেই ভালো হতো। মেয়েটা তার মন অসম্ভব খারাপ করে দিয়েছে। মন খারাপ হলেই রক্তে শরীরের ডাক প্রবল হয়ে ওঠে, ভালো লাগে না। সমুদ্রের কাছ থেকে তিনি এখন মুক্তি চান। মুক্তি। আনুশকাদের ঘরে এখন তুমুল ঝগড়া চলছে। ঝগড়া করছে নাইমা এবং ইলোরা। ঝগড়ার কারণ হচ্ছে ইলোরা নাইমাকে ওয়েল ট্যাঙ্কার বলেছে। নাইমাকে ওয়েল ট্যাঙ্কার আজ প্রথম বলা হলো না, আগেও ফিস করে তাকে এই নামে ডাকা হয়েছে। তার শরীরের বিশালত্বের সঙ্গে নামটার একটা যোগসূত্র আছে বলেই নাইমা এই নাম সহ্য করতে পারে না। নাইমা এবং ইলোরার বাগযুদ্ধ বেশ কিছুক্ষণ ধরেই চলছে। আনুশকা একটু দূরে হাসি মুখে বসে আছে, নীরা আনুশকার পাশে। তারা দুজনে ফিস করছে এবং চাপা হাসি হাসছে। নীরা বলল, আনুশকা, আজকের বাগযুদ্ধে কে জিতবে? আনুশকা বলল, ইলোরা। ওর সঙ্গে কথায় পারা মুশকিল। ওহো, জিতবে নাইমা। নাইমা অস্থির ইঙ্গিত করে ইলোরাকে রাগিয়ে দেবে। রাগলে ইলোরার লজিক কাজ করে না, উল্টাপাল্টা কথা বলে। তুই নিজেই দেখ আস্তে আস্তে কেমন রাগাচ্ছে। তুই কি আমার সঙ্গে 100 টাকা বাজি রাখবি? আচ্ছা বেশ, 100 টাকা বাজি। বাজি রেখে দুজনে আগ্রহ এবং কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। ইলোরার ঠান্ডা কথার পেছে নাইমাকে ঘায়েল করার চেষ্টা করছে। নাইমা কথা বলছে উঁচু গলায়। আনুশকা ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে, যাতে আওয়াজ বাইরে না যায় আর কেউ যেন কিছু শুনতে না পায়। ইলোরা বলছে, ওয়েল ট্যাঙ্কার বলা এত রাগিস কেন? ওয়েল ট্যাঙ্কার বললে তো তোকে অনেক কম বলা হয়। ফুলে ফেপে তুই যা হয়েছিস, তোকে হিপোপোটমাস ডাকা উচিত। তোর ঘাড় গর্দান সব এক হয়ে গেছে। আমার ঘাড় গর্দান সব এক হয়ে গেছে? হুম। তুই যখন রাস্তা দিয়ে যাস তখন আশেপাশের লোকজন তোকে দেখে খুব আনন্দ পায়। এইরকম দৃশ্য তো সচরাচর দেখা যায় না। এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না? না। যতই দিন যাচ্ছে দৃশ্য ততই মজাদার হচ্ছে। আচ্ছা, ডেইলি তোর ওজন কত বাড়ে? 1 কেজি না 2 কেজি? তোর নিজের ধারণা তুই রাজকুমারী? আমাকে নিয়ে তো কথা হচ্ছে না, তোকে নিয়ে কথা হচ্ছে। তুই ওয়েল ট্যাঙ্কার কিনা তাই নিয়ে বিতর্ক। নাইমার পারল না, হঠাৎ কেঁদে ফেলল, ছেলে মানুষের মতো হাউমাউ করে কান্না। আনুশকা নীরাকে বলল, দে টাকা দে, তুই বাজিতে হেরেছিস। নীরা ব্যাগ খুলে টাকা বের করলো। ওদের অতি প্রিয় একজন বান্ধবী যে শিশুদের মতো কাঁদছে, ওইদিকে তাদের কোনো নজর নেই। জীবনের এই অংশটা বড়ই মধুর। আনুশকা উঠে গিয়ে ইংরেজি গান দিয়ে দিয়েছে। সুর ছড়িয়ে পড়েছে সারা ঘরে। ডোন্ট মেক মাই ব্রাউন আইস ব্লু। নাইমা চাপা সুরে বলল, গান বন্ধ কর। আনুশকা বলল, গান বন্ধ করব কেন? তুই কাঁদছিস বলে আমাদেরও কাঁদতে হবে নাকি? ইলুরা এবং নীরা একসঙ্গে হেসে উঠল। সেই হাসিতে নাইমাও যোগ দিল। নীরা বলল, তুই চট করে কেঁদে আমার 100 টাকা লস করিয়ে দিলি। তুই জিতবি এই নিয়ে 100 টাকা বাজি ছিল। তুই যত মোটা হচ্ছিস তোর বুদ্ধিও তত মোটা হচ্ছে। আবার সবাই হেসে উঠল। নীরা বলল, রবীন্দ্রসঙ্গীত দে ভাই, ইংরেজি ভালো লাগছে না। ইলুরা বলল, ফর গড সেক, রবীন্দ্রসঙ্গীত না। সখী ভালোবাসি ভালোবাসি, এইসব গান আমার অসহ্য। অসহ্য হলেও উপায় নেই। আনুশকা রাজেশ্বরী দত্তের রেকর্ড খুঁজতে শুরু করেছে। আনুশকা বলল,
শুরুর বাজনাটা শুনে কেউ যদি বলতে পারিস এটা কোন গান, তাহলে আমি 500 টাকা দেব। মন দিয়ে শোন। রেকর্ড বাজতে শুরু করেছে। সবাই চুপ করে আছে। সেতারের হালকা কাজ। কোনো গান বোঝা যাচ্ছে না। গান হচ্ছে। রাজশ্রী দত্তের কিন্নর কণ্ঠ ছড়িয়ে পড়েছে চারদিকে। 4টি তরুণী স্তব্ধ হয়ে বসে আছে। যতবার আলো জ্বালাতে চাই, নিভে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। আজ মঙ্গলবার, ভোর 7টা। চায়ের টেবিলে শুভ্র এবং ইয়াজউদ্দিন সাহেব বসে আছেন। রেহানা নেই। তিনি রান্নাঘরে। ভাপা পিঠা বানানো হচ্ছে। তার তদারকি হচ্ছে। পিঠাগুলো কেন জানি কিছুতেই জোড়া লাগছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। ইয়াজউদ্দিন সাহেব বললেন, আজই তো তোমাদের যাত্রা। শুভ্র মাথা নাড়ল। সব ঠিকঠাক আছে তো? আছে। রাতের ট্রেনে যাচ্ছ? জি। টিকিট কাটা হয়েছে? না, স্টেশনে গিয়ে কাটা হবে। অ্যাডভান্স কাটা হলো না কেন? সবাই যাবে কি না এখনো ফাইনাল হয়নি। যাদের যাবার কথা তার চেয়েও কয়েকজন বেশিও হতে পারে। আবার যাদের যাবার কথা তাদের মাঝখান থেকে কেউ কেউ বাদ পড়তে পারে। অনেক আগে থেকেই তো প্রোগ্রাম করা, বাদ পড়বে কেন? বল্টু বলেছিল সে যাবে কি যাবে না তা মঙ্গলবার রাত 8টার আগে বলতে পারবে না। ইয়াজউদ্দিন সাহেব থমথমে গলায় বললেন, বল্টু? বল্টু মানে? সয়েল সায়েন্সে পড়ে একটা ছেলে, আমার বন্ধু। বল্টু নামের ছেলে তোমার বন্ধু? ওর ভালো নাম অয়ন। লম্বায় খাট বলে সবাই ওকে বল্টু বলে ডাকে। সবাই বল্টু ডাকে বলে তুমিও ডাকবে? তুমি নিজেও তো অসম্ভব রোগা। তোমাকে যদি কেউ যক্ষা রোগী বলে ডাকে তোমার ভালো লাগবে? প্রথম কিছুদিন খারাপ লাগবে, তারপর অভ্যাস হয়ে যাবে। তখন মনে হবে এটাই আমার নাম। তাছাড়া বল্টুর মতো আমারও নাম আছে। তিনি হতবম্ব হয়ে গেলেন। থমথমে গলায় বললেন, তোমারও নাম আছে? হ্যাঁ, বাংলা নববর্ষে সবাইকে খেতাব দেওয়া হয়, আমাকেও দিয়েছে। এটা এক ধরনের ফান, এতে আপসেট হবার কিছু নেই। তোমাকে কি নামে ডাকে? বাদ দাও বাবা, শুনলে তোমার হয়তো খারাপ লাগবে। খারাপ লাগলেও আমি শুনতে চাই। বন্ধু বান্ধবরা আমাকে ডাকে কানা বাবা, চোখে কম দেখি তো এই জন্যে। ইয়াজউদ্দিন শীতল গলায় বললেন, তোমাকে কানা বাবা ডাকে? জি। যারা তোমাকে কানা বাবা ডাকে তাদের সঙ্গেই তুমি যাচ্ছ? শুভ্র চুপ করে রইল। সামান্য নাম নিয়ে বাবা এত রাগারাগি কেন করছে বুঝতে পারছে না। কত কুৎসিত কুৎসিত নাম আছে। এইসব নামের তুলনায় কানা বাবা তো খুব ভদ্র নাম, মজার নাম। ইয়াজউদ্দিন সিগারেট ধরাতে ধরাতে বললেন, কানা বাবা নাম তোমাকে নববর্ষে খেতাব হিসেবে দেওয়া হলো? না, এই নামটা এমনিতেই চালু হয়ে গেছে। মনে হচ্ছে নাম চালু হয়ে যাওয়ায় তুমি খুব খুশি। নামে কিছু আসে যায় না বাবা। আমাদের ক্লাসের একটা মেয়ে আছে, বেশ মোটাসোটা, এই জন্য তার নাম হয়েছে ওয়েল ট্যাঙ্কার। আরেকটি খুব রোগা মেয়ে আছে, তার নাম সুতাকৃমি। কি বললে? সুতাকৃমি? জি। এই নামে তাকে ডাকা হয়? হ্যাঁ হয়। সেও কি সুতাকৃমি ডাকায় তোমার মতো খুশি? না, সে খুব রাগ করে, কান্নাকাটি করে। এই জন্য তাকে পুরো নাম ধরে ডাকা হয় না, ছোট করে ডাকা হয়। কি ডাকা হয় জানতে পারি? তাকে আমরা ডাকি শুক্রি। আমরা ডাকি মানে তুমি নিজেও ডাকো? না, আমি কখনো ডাকি না। ওর আসল নামটা খুব সুন্দর, আমি ওই নামেই ডাকি। এর আসল নামটা কি? নীলাঞ্জনা। ইয়াজউদ্দিন সিগারেট হাতে বসে রইলেন। যে মেয়ের নাম নীলাঞ্জনা তাকে ক্লাসের ছেলেরা ডাকছে সুতাকৃমি, কোনো মানে হয়? শুভ্র? জি। নামকরণের বিষয় নিয়ে আমি আর কিছুই বলতে চাচ্ছি না, শুনতেও চাচ্ছি না। তোমাকে কিছু উপদেশ দেবার জন্য বসে আছি। উপদেশগুলো দেবার আগে একটা জিনিস জানতে চাই। যেসব বন্ধু বান্ধবের সঙ্গে তুমি যাচ্ছ তারা কি তোমাকে খুব আগ্রহ করে নিয়ে যাচ্ছে? না, খুব আগ্রহ করে নিচ্ছে না, বরং ওরা চাচ্ছে আমি যেন না যাই। এরকম চাচ্ছে কেন? ওদের ধারণা আমি চোখে দেখতেই পাই না, আমাকে নিয়ে ওরা বিপদে পড়বে। মোতালেব বলে আমার এক বন্ধু আছে, সে বলছে শুভ্র তুই না গেলে ভালো হয়। তুই যদি যাস তাহলে তোকে কোলে নিয়ে আমাদের ঘুরতে হবে। মোতালেব কি তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু? হ্যাঁ, আমি তাই মনে করি। ওরা অবশ্যই তা মনে করে না। মোতালেব তোমাকে তুই তুই করে বলে? হ্যাঁ। তুমিও কি তাই বলো? না, আমি তুই বলতে পারি না।
আমার প্রথম উপদেশ হচ্ছে, ওদের সঙ্গে মিশতে হলে ওদের মতো হয়ে মিশতে হবে। তুমিও তুই বলবে। দ্বিতীয় উপদেশ কি? দ্বিতীয় উপদেশ হচ্ছে, দলের উপর কর্তৃত্ব স্থাপন করা। সবাই তা পারে না, কেউ কেউ পারে। তারা হচ্ছে ন্যাচারাল লিডার। তুমি তা নও। তোমার তেমন বুদ্ধি নেই, অন্যদের মানসিকতা বোঝার ক্ষমতা নেই। কিন্তু এসব ছাড়াও লিডারশিপ নেওয়া যায়। কিভাবে? টাকা দিয়ে। আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি ওদের সবাইকে টাকা দিয়ে বলবো, এই নাও টাকা, এখন থেকে আমি তোমাদের লিডার, আমি যা বলবো তাই শুনতে হবে? ব্যাপারটা মোটামুটি তাই, তবে করতে হবে আরো সূক্ষ্মভাবে। যেমন ধরো, তোমরা সবাই যখন স্টেশনে উপস্থিত হলে টিকিট কাটা নিয়ে কথা হচ্ছে। থার্ড ক্লাসে যাওয়া হবে না সেকেন্ড ক্লাসে যাওয়া হবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। তখন তুমি বলবে, তোরা যদি কিছু মনে না করিস, আমি একটা প্রথম শ্রেণীর পুরো কামরা রিজার্ভ করে রেখেছি, টিকিট কাটতে হবে না, আয় আমার সঙ্গে। সবাই আনন্দে হৈ হৈ করে উঠবে। খুব সূক্ষ্ম একটা প্রভাব তুমি ওদের উপর ফেলবে। শুভ্র অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। রেহানা পিঠা নিয়ে এসেছেন, তাকে খানিকটা লজ্জিত মনে হচ্ছে। অনেক চেষ্টা করেও পিঠাগুলো জোড়া লাগানো সম্ভব হয়নি। ইয়াজউদ্দিন বললেন, এই বস্তুগুলো কি? ভাপা পিঠা, দয়া করে এগুলো সামনে থেকে নিয়ে যাও। রেহানা পিঠার থালা উঠিয়ে চলে গেলেন। ইয়াজউদ্দিন বললেন, ট্রেনে খাবার দাবার তুমি কিন্তু একটা পয়সাও খরচ করবে না। সামান্য এক কাপ চাও যদি খাও, খুব চেষ্টা করবে যেন অন্য কেউ দাম দিয়ে দেয়। আমি পুরো একটা প্রথম শ্রেণীর কামরা রিজার্ভ করতে পারি, আর সামান্য চায়ের পয়সা দিতে পারি না? না, পারো না। যেই মুহূর্তে তুমি সব খরচ দিতে শুরু করবে, সেই মুহূর্তেই বন্ধুদের কাছে তুমি দুগ্ধবতী বোকা গাভী হিসেবে পরিগণিত হবে, যাকে সবসময় দোহন করা যায়। এতে দলের উপর কোনো প্রভাব তো পড়বেই না, বরং তুমি সবার হাসির খোরাক হবে। সবাই তোমাকে নিয়ে হাসবে। শুভ্র একদৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। সে এক ধরনের বিস্ময় অনুভব করছে। ইয়াজউদ্দিন সাহেব বললেন, চিটাগাং থেকে কক্সবাজার তুমি ওদের ব্যবস্থা মতোই যাবে, কিন্তু কক্সবাজার থেকে টেকনাফ যাবার পথে আবার মাইক্রোবাসের ব্যবস্থা থাকবে। ঝকঝকে মাইক্রোবাস। কিভাবে করব? তোমাকে কিছুই করতে হবে না, ব্যবস্থা করা থাকবে। এতে যা হবে তা হচ্ছে, সবাই জানবে তুমি ইচ্ছে করলেই চমৎকার ব্যবস্থা করতে পারো, কিন্তু সেই ইচ্ছে তোমার সবসময় হয় না। তোমার ওপর এক ধরনের ভরসা তারা করতে শুরু করবে। তোমার প্রত্যক্ষ প্রভাব সবার উপর পড়তে শুরু করবে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার জন্য ইঞ্জিন চালিত নৌকা পাওয়া যায়। ওইসব নৌকা করেই তুমি যাবে। তবে নৌকা যদি ছোট হয় এবং সমুদ্রে যদি ঢেউ বেশি থাকে, তাহলে টেকনাফের বিডিআর ক্যাম্পে যাবে। ওদের একটা ট্রলার আছে, যে ট্রলারের সাহায্যে ওরা সেন্ট মার্টিন আইল্যান্ডের বিডিআর আউটপোস্টের সঙ্গে যোগাযোগ রাখে। ওদের খবর দেয়া আছে, তুমি চাওয়া মাত্র ওরা তোমাকে সাহায্য করবে। শুভ্র বলল, বাবা, আমি এসব কিছুই করতে চাই না। চাও না? জি না। ভালো কথা। না চাইলে করতে হবে না। তবে রাতে ট্রেনের কামরা রিজার্ভ থাকবে এবং কক্সবাজারে হোটেল সাইমনের সামনে মাইক্রোবাস থাকবে। তুমি যদি মত বদলাও তাহলে এই সুবিধা নিতে পারো। আমি মত বদলাবো না। আমি যেমন আছি তেমন থাকতে চাই বাবা। আমি কারোর উপর কোনো প্রভাব ফেলতে চাই না। তোমার স্বাধীন ইচ্ছায় আমি হস্তক্ষেপ করব না, তবে ব্যবস্থা সবই থাকবে। টেলিফোনে রিং হচ্ছে। ইয়াজউদ্দিন সাহেব উঠে গিয়ে টেলিফোন ধরলেন। হ্যালো বলতেই ওপাশ থেকে শোনা গেল, কে? কানা বাবা? তোর কাছে এক্সট্রা হ্যান্ডব্যাগ আছে, আমাকে দিতে পারবি? ইয়াজউদ্দিন সাহেব শীতল গলায় বললেন, তুমি ধরে থাকো, আমি কানা বাবাকে দিচ্ছি। টেলিফোন করেছিল বল্টু। সে খট করে টেলিফোন নামিয়ে রাখল। সঞ্জুর জিনিসপত্র গোছগাছ করা হচ্ছে। গোছানোর কাজটা করছেন ফরিদা। সঞ্জু বলল, তুমি কষ্ট করছো কেন মা? দাও, আমাকে দাও। ফরিদা ধমক দিলেন, তুই চুপ করে বসতো। চা খাবি? অমুনা, যা ভাইয়ের জন্য চা বানিয়ে আন। আমাকেও একটু দিস। আর তোর বাবাকে জিজ্ঞেস করে আয় সে খাবে কিনা। সঞ্জু বলল, বাবা অফিসে যাননি? না। জ্বর তো কমেছে। কমেনি? হ্যাঁ কমেছে। তুই আজ চলে যাচ্ছিস, তাই অফিসে গেল না। সে কি? সঞ্জু সত্যি সত্যি লজ্জা করতে লাগলো। বাবা অফিসে না গিয়ে ঘরে বসে থাকার সঙ্গে তার বেড়াতে যাবার সম্পর্কটা সে ঠিক ধরতে পারছে না। ফরিদা বললেন, যা
তুই তোর বাবার সঙ্গে কথা বলে আয়। আমি কি কথা বলবো? বাবাকে দেখলেই আমার হার্টবিট স্লো হয়ে যায়। কি যে তুই বলিস? উনি কি জীবনে তোকে বকা দিয়েছেন, নাকি উঁচু গলায় কথা বলেছেন? তবু বাবাকে সাংঘাতিক ভয় লাগে মা। তুমি ওই বদরঙা শালটা দিচ্ছ কেন? তোর বাবা বলেছে সঙ্গে নিয়ে যেতে। নিয়ে যা, না নিলে উনি মনে কষ্ট পাবেন। আর শোন বাবা, যা ওনার কাছে গিয়ে বস, একটু গল্প টল্প কর। কি গল্প করব বলো তো? গল্প না করলে না করবি, সামনে গিয়ে বস। সঞ্জু দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠল। সুবান সাহেব খবরের কাগজ পড়ছিলেন। সঞ্জুকে ঢুকতে দেখেও খবরের কাগজ থেকে মুখ তুললেন না। মৃদুস্বরে বললেন, বসো। সঞ্জু বসল, এমনভাবে বসল যেন বাবার মুখোমুখি হতে না হয়। সুবহান সাহেব বললেন, সাদ্দামকে তোর কেমন মনে হয়? প্রশ্নটি এতই অপ্রত্যাশিত যে সঞ্জু পুরোপুরি হকচকিয়ে গেল। সুবহান সাহেব বললেন, স্কার্ট জিনিসটা তো দেখি খুবই মারাত্মক। কিছু না বললে ভালো দেখায় না বলেই সঞ্জু বলল, খুব মারাত্মক না, প্যাট্রিয়টদের তো শেষ করে দিচ্ছে। আরে না, ওইসব ওয়েস্টার্ন প্রেসের কথাবার্তা একটাও বিশ্বাস করবি না। সাদ্দাম সহজ পাত্র না, বুশের কাল ঘাম বের করে দিয়েছে। এই ঝামেলা হবে আগে জানলে সে মিডল ইস্টের ত্রিসীমানায় আসতো না। মিডল ইস্টের আলোচনায় যাবার কোনো রকম ইচ্ছে সঞ্জু অনুভব করছে না, অথচ সে বুঝতে পারছে আলোচনায় অংশগ্রহণ করা খুবই উচিত। বাবা তাই চাচ্ছেন। কেমন বন্ধুর মতো গলায় কথা বলছেন। তিনি তার ছেলে মেয়ের সঙ্গে কখনো কথা বলেন না। তিনি যদি হঠাৎ বন্ধুর মতো আচরণ করে থাকেন তাহলে বিরাট সমস্যা হয়। মুনা চা নিয়ে আসায় পরিস্থিতি খানিকটা উন্নতি হলো। কিছু একটা করার সুযোগ পাওয়া গেছে। চা খাওয়া নিয়ে ব্যস্ত থাকা যাবে। চায়ে চিনি হয়নি, বিষাদ তিতকুট খানিকটা তরল পদার্থ, যার উপর খুব কম হলেও 4টা পিঁপড়া ভাসছে। মুনা যতই দিন যাচ্ছে ততই গাধা হচ্ছে। বাবার সামনে না থাকলে ধমক দেয়া যেত, এখন ধমক দেওয়ার প্রশ্নই ওঠে না। হাসি হাসি মুখ করে চা খেয়ে যেতে হবে। মুড়ি ভিজিয়ে লোকজন যেমন চা খায় তেমনি পিঁপড়া ভিজিয়ে চা খাওয়া। সঞ্জু এক চুমুকে সবকটা পিঁপড়া খেয়ে ফেলল। সুবহান সাহেব বললেন, তোমার মতো বয়সে আমি একবার ঘুরতে বের হয়েছিলাম। দার্জিলিং গিয়েছিলাম, বেনাপুল হয়ে কলকাতায়, সেখান থেকে বাসে করে শিলিগুড়ি। সঞ্জু চুপ করে রইল। সুবহান সাহেব কোলের ওপর বালিশ টেনে নিয়েছেন। এটা তার দীর্ঘ আলাপের প্রস্তুতি কিনা তা সঞ্জু বুঝতে পারল না। বাবার সব কথাবার্তাই সংক্ষিপ্ত। আজকে তাকে কথা বলার ভূতে পেয়েছে। এত কথা বলছেন কেন? শিলিগুড়িতে একটা ধর্মশালায় এক রাত ছিলাম। ভাড়া কত জানিস? 1 টাকা। ওই ধর্মশালাতে থাকাই আমার কাল হলো। সকালে উঠে দেখি পয়সা সব চুরি হয়ে গেছে। পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে কম্বলের নিচে শুয়েছিলাম। পায়জামা পাঞ্জাবি ছাড়া আর কিছুই নেই। তিনি যেভাবে হাসছেন তাতে মনে হচ্ছে ওই সময়কার খারাপ অবস্থাটাও খুব মজার ছিল। যদিও মজার হবার কোনো কারণই নেই। বিদেশে টাকা পয়সা চুরি হয়ে যাওয়া তো ভয়াবহ। তারপর কি হলো শোন। আমার বিছানার পাশের বিছানায় ঘুমুচ্ছিলেন এক সাধু বাবা। তিনি বললেন, কে হুয়া লড়কা? আমি বললাম, সব চুরি গেছে। বাংলায় বললেন, না, বাংলায় বলে কি বুঝবে? আমি ভাঙাচোরা হিন্দিতে বললাম, এক চোরানে সব লেকার ভাগ গিয়া। গল্পের এ পর্যায়ে মুনা ঘরে ঢুকে বলল, ভাইয়া, বল্টু ভাই এসেছে। সঞ্জু হাঁপ ছেড়ে বাঁচল। এখন বাবার সামনে থেকে উঠে যাবার একটা অজুহাত পাওয়া গেল। সে বলল, বাবা, আমি একটু আসছি। বল্টু চুল কাটিয়েছে, গায়ে মেরুন রঙের হাফ হাওয়াই শার্ট। শার্ট নতুন কেনা হয়েছে। সোয়েটারে একটা ফুটো আছে বলে সোয়েটার পরেছে শার্টের নিচে। সঞ্জুকে দেখেই বলল, বিরাট কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়েছে। শুভ্রকে টেলিফোন করেছিলাম, ধরেছেন শুভ্রর বাবা। ওনার গলা অবিকল শুভ্রর মতো। আমি বললাম, কে, কানা বাবা নাকি? তোর কাছে এক্সট্রা হ্যান্ডব্যাগ আছে? কি অবস্থা দেখতো। উনি কি বললেন ভালো করে শুনতেই পারেনি। ভয়ে তখন আমার ব্রেন ঠান্ডা মেরে গেছে। সঞ্জু, তোর কাছে এক্সট্রা হ্যান্ডব্যাগ আছে? না, আমি একটা জোগাড় করেছি, সেটার আবার চেন লাগে না। তুই তো আর হীরা মুক্তা নিয়ে যাচ্ছিস না, চেন না লাগলেও কিছু না। তা ঠিক, তোর যাওয়া কি হবে? তুই যে বলেছিলি রাত 8টার আগে বলতে পারবি না। রাত 8টার সময় টাকা পাওয়ার কথা, যদি পাই তবেই যাওয়া হবে।
না পেলে না, আমি প্রাইভেট টিউশনি করি না, আমার ছাত্রকে বলে রেখেছে, মানে ধার হিসেবে চেয়েছি। সে বলেছে জোগাড় করে রাখবে। তোর টাকা জোগাড় হয়েছে? মার কাছ থেকে নিচ্ছি। তুই সুখে আছিস, টাকা চাওয়ার লোক আছে। আমার অবস্থাটা দেখ, ছাত্রের কাছে টাকা ধার চাইছি। সঞ্জু বলল, চা খাবি? না, ব্যাগের সন্ধানে বের হব, সব রেডি রাখি যদি টাকা পাওয়া যায়। তুই মোনাকে একটু ডাকতো। মোনা বলেছিল নিউ মার্কেট যাবে, আমি জিগাতলা যাব, নিউ মার্কেটে ওকে নামিয়ে দেব। মোনার কথা বলতে গিয়ে বল্টুর বুক ধক ধক করছিল। সবসময় মনে হচ্ছিল সঞ্জু আবার কিছু বুঝে ফেলছে না তো। সে অবশ্যই প্রাণপণ চেষ্টা করছে স্বাভাবিক থাকার, কিন্তু মনের ভাব কতদিন আর গোপন থাকবে। মোনার কথা মনে হলে শরীরে কেমন যেন এক ধরনের কাঁপুনি হয়। কথা বলতে গেলে কথা বেঁধে যায়। কি যে সমস্যা হয়েছে! সঞ্জু তার প্রাণের বন্ধু, সে যদি তার মনের ভাব কোনোদিন জেনে ফেলে খুবই লজ্জার ব্যাপার হবে। অবশ্যই সঞ্জু এখনো কিছুই বুঝতে পারেনি। সে যে এই বাড়িতে একটু সেজে গুজে আসে তাও লক্ষ্য করেনি। তবে মোনার ব্যাপারটা সে এখনো বুঝতে পারছে না। বাচ্চা মেয়ে, মাত্র সেকেন্ড ইয়ারে উঠেছে, অথচ কথাবার্তার মারপ্যাচ অসাধারণ। প্রতিটি কথায় দুটা তিনটা মনে হয়। কোন মানেটা রাখবে কোনটা রাখবে না সেটাই সমস্যা। রিকশায় উঠেই বল্টু রিকশাওয়ালাকে বলল, হুট তুলে দাও তো। মোনা বলল, হুট তুলতে হবে কেন? কে কি মনে করে? মোনা বলল, মনে করা করির কি আছে, ভাই বোন রিকশা করে যাচ্ছি। বল্টুর মনটাই খারাপ হয়ে গেল। ভাই বোন মানে? এসব কি বলছে মোনা? বল্টু মুখের মন খারাপ ভাব আড়াল করার জন্য সিগারেট ধরালো। মোনা বলল, বল্টু ভাই, আজ আপনাকে আরও বাটু বলে মনে হচ্ছে। ব্যাপার কি বলুন তো? আপনি কি কোমরে টাইট করে বেল্ট পরেছেন? তোমাকে কতবার বলেছি আমাকে বল্টু ভাই ডাকবে না। আমার ক্লাসের বন্ধুরা ডাকে, সেটা ভিন্ন কথা। তুমি ডাকবে কেন? মনের ভুলে ডেকে ফেলি, আর ভুল হবে না, এখন থেকে অয়ন ভাই ডাকবো। আচ্ছা, অয়ন মানে কি? ওই ইয়ে, পর্বত। আপনার মতো বাটু লোকের নাম পর্বত? আশ্চর্য তো। অয়নের মন আরো খারাপ হয়ে গেল। মোনা বলল, আপনি সত্যি জানেন অয়ন মানে পর্বত? জানবো না কেন? নিচের নামের মানে জানবো না? হুম, আপনি জানেন না। আমি চলন্তিকায় দেখেছি, অয়ন হচ্ছে পথ, সূর্যের গতিপথ। অয়নাংশ মানে সূর্যের গতিপথের অংশ। অয়নের মনটা ভালো হয়ে গেল। এই মেয়ের মনে তার প্রতি সিরিয়াস ধরনের ফিলিংস আছে। ফিলিংস না থাকলে চলন্তিকা থেকে নামের মানে বের করতো না। অবশ্যই ফিলিংস আছে, অবশ্যই। অয়ন ভাই। কি? আপনার নাম নয়ন হলে ভালো হতো, আপনার চোখ সুন্দর। কি যে বলো তুমি! তবে আলাদা আলাদা করে দেখলে সুন্দর, দুটো চোখ একত্রে দেখলে মনে হয় একটা একটু টেনা। আপনি লক্ষ্য করেছেন? অয়ন কিছু বলল না। পুরোপুরি নিশ্চিত হয়ে গেল মুনার তার প্রতি কোনো রকম আকর্ষণ নেই, ফাজলামি করে বেড়াচ্ছে, এর বেশি কিছু না। মাঝে মাঝে আচমকা যেসব আবেগের কথা বলে তাও নিশ্চয়ই এক ধরনের রসিকতা। অল্প বয়সী মেয়েরা ক্রূর রসিকতা পছন্দ করে, বিশেষ করে সেই মেয়ে যদি তার অসাধারণ রূপবতী হয়, তাহলে তো কথাই নেই। মোনা, নিউ মার্কেট এসে গেছে, তুমি এখানে নামো, আমি এই রিক্সা নিয়েই চলে যাব। আমি একা একা নিউ মার্কেটে ঘুরবো? আপনি একটু আসুন না। অয়ন নেমে পড়ল। মেয়েটা তাকে পছন্দ করে না তাতে কি, সে তো করে। আরও খানিকটা সময় তো পাওয়া যাচ্ছে মোনার সঙ্গে থাকার, এটাই বা কম কি। অয়ন গম্ভীর গলায় বলল, যা কেনার চট করে কেন, আমার কাজ আছে। আমার 5 মিনিট লাগবে। 5 মিনিটেই শেষ করতে হবে এমন কোনো কথা নেই, আমার হাতে ঘন্টাখানেক সময় আছে। 5 মিনিটও আমার লাগবে না, 3 মিনিটে কেনা শেষ করে ফেলবো। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে মনে আশা করতে লাগলো 3 মিনিটে নিশ্চয়ই কেনাকাটা শেষ হবে না। মেয়েদের পক্ষে তা একেবারেই অসম্ভব। মুনা অসম্ভবই সম্ভব করল। 2 মিনিটের ভেতর একটা প্যাকেট হাতে দোকান থেকে বের হয়ে বলল, চলুন যাই। কেনা শেষ? হুম। এত তাড়াতাড়ি কি কিনলে? আগে থেকেই পছন্দ করা ছিল, শুধু টাকাটা দিলাম। এখন আপনি যেখানে যেতে চান চলে যান, আমি আজিমপুর রীতাদের বাসায় যাব। ইয়ে, চা খাবে নাকি? এখানে একটা রেস্টুরেন্টে খুবই ভালো চা বানায়। ভালো চা আপনি খান, আমার চা খাওয়ার শখ নেই।
যাই কেমন? ও আচ্ছা, ধরুন, আপনার জন্য একটা চিঠি আছে। অয়ন বিস্মিত হয়ে বলল, চিঠি? হ্যাঁ, চিঠি। আর এই প্যাকেটটা রাখুন। এরকম টেরা চোখে আমার দিকে তাকিয়ে থাকবেন না, দেখতে বিশ্রী লাগছে। হতচকিত অয়নের হাতে প্যাকেট এবং চিঠি দিয়ে মোনা ভিড়ের মধ্যে মিশে গেল। সংক্ষিপ্ত চিঠি, গোটা গোটা অক্ষরে লেখা, অয়ন ভাই, আপনি পুরো শীতকালটা হাফ হাতা একটা সোয়েটার পরে কাটালেন। এই একই সোয়েটার আপনি গত শীতেও পরেছেন। আমার খুবই কষ্ট হয়। আপনাকে ভালো একটা সোয়েটার উপহার দিলাম। সেন্ট মার্টিনে যখন যাবেন তখন এটা যেন গায়ে থাকে। মোনা। পুনশ্চ, যতই দিন যাচ্ছে আপনি ততই বাটু হচ্ছেন। ব্যাপার কি বলেন তো? প্যাকেটের ভেতর হালকা আকাশি রঙের একটা ফুল হাতা সোয়েটার, যেন দূর আকাশের ছোট্ট একটা অংশ সাদা রঙের পলিথিনের ব্যাগে ঢুকিয়ে রাখা হয়েছে। অয়নের কেমন যেন লাগছে, জ্বর জ্বর বোধ হচ্ছে, শরীরে এক ধরনের কম্পন। কেন জানি শুধু মার কথা মনে পড়ছে। 15 বছর আগে যিনি মারা গেছেন তার কথা হঠাৎ মনে পড়ছে কেন? যিনি খুব শখ করে তার নাম রেখেছিলেন অয়ন। সেই মধুর নামে আজ আর কেউ তাকে ডাকে না। খাওয়া শেষে কেউ বলে না, অয়ন বাবা, পেট ভরেছে? খেয়েছিস ভালো করে? অয়নের চোখে পানি এসে গেছে। সেই অশ্রুজল গোপন করার কোনো চেষ্টা করল না। কিছু কিছু চোখের জলে অহংকার ও আনন্দ মেশানো থাকে, সেই জল গোপন করার প্রয়োজন পড়ে না। মুনা বাড়িতে পা দেয়া মাত্র ফরিদা ভীত গলায় বললেন, পাউডারের কৌটায় 1000 টাকা ছিল, টাকাটা পাচ্ছি না, কি হয়েছে বলতো? মুনা ফ্যাকাশে হয়ে গেল, ক্ষীণস্বরে বলল, সে কি? ফরিদা বললেন, আমার তো মা হাত পা কাঁপছে, এখন কি করি? ভালো করে খুঁজে দেখেছ? চলো তো দেখি, আমিও খুঁজি। ফরিদা বললেন, একটা ঠিকা ঝি রেখেছিলাম না, আমার মনে হয় ওই নিয়ে গেছে। সে তো গেছে 10 দিন আগে, এর মধ্যে তুমি খুঁজে দেখোনি? না। আজে বাজে জায়গায় তুমি টাকা রাখো কেন মা? পাউডারের কৌটায় কেউ টাকা রাখে? কোথায় ছিল ও কৌটা? কি হবে বলতো মুনা? সঞ্জুকে দেব টাকাটা, সে তো এখনই চাইবে। মুনার মুখ ছাইবর্ণ হয়ে গেল। ভাইয়া, ভাইয়া যেতে পারবে না? সে টাকা চুরি করেছে বলে তার ভাইয়া যেতে পারবে না? সে তো টাকা চুরিও করেনি, ধার নিয়েছে। আগামী মাসের মাঝামাঝি স্কলারশিপের 1500 টাকা পাবে। সে ঠিক করে রেখেছিল, টাকাটা পাওয়া মাত্র সে 1500 টাকাই মার কৌটায় রেখে দেবে। মা একদিন কৌটা খুলে অবাক হয়ে বলবেন, ও মোনা, দুটো 500 টাকার নোট রেখেছিলাম, এখন দেখি 1500 টাকা, ব্যাপার কি বলতো? সে বলবে, কি যে তুমি বলো মা, টাকা কি আর ডিম দেয়? তুমি 1500ই রেখেছিলে। হুম, আমি রেখেছি আমি জানি না? তাহলে নিশ্চয়ই ভৌতিক কাণ্ড, কোনো পরোপকারী ভূত কিংবা পেতনি হয়ে রেখে গেছে। তুই রাখিসনি তো? আমি আমি রাখবো কিভাবে? আমি কি টাকা পাই? হেঁটে হেঁটে কলেজ করি, লোকজনের ধাক্কা খেতে খেতে কলেজে যাওয়া ফিরে আসা, কি যে বিশ্রী তুমি জানো না। ফরিদা বললেন, এখন কি করি মুনা বলতো? মুনা বলল, বাবার কাছে নেই, ওনার কাছে থাকবে কোত্থেকে? উনি তো বেতন পেয়েই সব টাকা আমার কাছে এনে দেন। তাহলে কি বড় মামার অফিসে চলে যাব? বড় মামাকে বলবো? ফরিদা অকুলে কুল পেলেন, আগ্রহ নিয়ে বললেন, তাই কর মা, তাই কর। মুনাম ঘর থেকে বেরোতেই সঞ্জু বলল, টাকাটা তো মা এখনো দিলে না। ফরিদা বলল, তুই যাবি সেই রাত 10টায়, এখন টাকা দিয়ে কি করবি? সঞ্জু শঙ্কিত গলায় বলল, সত্যি করে বলো মা, টাকার জোগাড় হয়েছে? হয়েছে যে বাবা, হয়েছে। সঞ্জু মুখ থেকে শঙ্কার ভাব পুরোপুরি দূর হলো না। সে মার দিকে তাকিয়ে রইল। ফরিদার মুখ শুকনো। তিনি হাসতে চেষ্টা করলেন, হাসতে পারলেন না। কোনো রকমে বললেন, চা খাবি বাবা? চা বানিয়ে দিই?